নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাঘা যতীন। গল্পটি তো শুরু করবই, কিন্তু শুরু করার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি। আপনারা কি গল্প লেখেন? না, কোনো ফ্যান ফিকশন নয়, পাতি প্রেমের অরিজিনাল গল্প লেখেন? যদি লেখেন তাহলে শুধু জমিয়ে রাখছেন কেন বলুন তো? পাঠিয়ে দিন না আমাদের ইমেল অ্যাড্রেসে। আমরা আপনাদের গল্পটি পাঠ করে শোনাবো আমাদের এই চ্যানেলে। ইমেল আইডিটা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, অথবা পাঠিয়ে দিতে পারেন কল্পনার মায়াজাল ফেসবুক পেজে। এইবারে গল্পে ফেরা যাক। গল্প পাঠে তুষার এবং গল্পের সূত্রধার আমি অরিত্রিকা। শুরু হচ্ছে বাঘা যতীন। পিঠ ব্যাগ এবং হাতে একটা ট্রলি ব্যাগ নিয়ে বাড়ির দরজার সামনে ক্লান্ত বিরক্ত বদনে দাঁড়িয়ে থাকে যতীন। ও প্রায় 6-7 মাস পর কলকাতায় ফিরল। শেষবার যখন ফিরেছিল তখন ছিল দুর্গাপুজো। তারপর আর কলকাতায় ফেরা হয়নি। আসতেই ও আবারও টের পেল কলকাতার সেই ভ্যাপসা গন্ধটা। কিন্তু যতীনের মনে হয় মুম্বাই শহরটা যতই ঝাঁ চকচকে হোক, কলকাতার এই ভ্যাপসা গন্ধটাই তার আপন। তাই কাজের চাপে ঝুঁকে যাওয়া কাঁধকে আবারও সোজা করতে সে ফিরেছে কলকাতায় নিজেদের বাড়িতে। যতীন পাড়াতে পা রাখতেই বুঝতে পেরেছে কিছু তো একটা গন্ডগোল রয়েছে। পাড়াটা আর আগের মতো নেই। আগের মতো মানে আগে ওদের পাড়াটা পুজো পার্বণ ছাড়া বছরের অন্যান্য সময় একদম শান্ত নিস্তব্ধ থাকতো। কারণ এখন পুজো কিংবা পার্বণ কোনোটারই সিজন নয়। কিন্তু না, কোথায় শান্তি, কোথায় সে চেনা নিস্তব্ধতা? গোটা পাড়া জুড়ে যেন ছুটে বেড়াচ্ছে একটা অশান্তি। আর নিস্তব্ধতা, সেটা যেন এই পাড়ার ডিকশনারিতেই নেই। গোটা পাড়া জুড়ে প্রায় 15 থেকে 20টা নেড়ি কুকুর দৌড়ে বেড়াচ্ছে। চারিদিকে নোংরা আবর্জনা ছড়ানো, কোথাও কোথাও জুতো ছেঁড়া, কোথাও ডাস্টবিন উল্টে পড়ে আছে, কোথাও আবার কুকুরের ধ্যার ধ্যারে পায়খানা। আর সব থেকে বড় ঝামেলা হচ্ছে তারা প্রত্যেকে অকারণে ঘেউ ঘেউ করে চলেছে। সেই শব্দে এটুকু সময়ের মধ্যেই যতীনের কানের পর্দা প্রায় ফাটিয়ে দিয়েছে তারা। বলাই বাহুল্য, নিস্তব্ধ শব্দটার পিছনে লাথি মেরে পাড়ার বাইরে পাঠিয়ে দিয়েছে তারাই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এতগুলো নেড়ির আমদানি হলো কোত্থেকে? যতীন যতদূর জানে, এই পাড়ায় প্রত্যেকটা মানুষ কুকুরকে ঘৃণা করে এবং তাদের দলে যতীন নিজেও পড়ে। তাই এত বছর এই পাড়ায় কোনো কুকুরকে টিকতে দেয়নি কেউ। দুর্গাপুজোর সময় যখন যতীন এসেছিল তখনও পাড়াটা নেড়িমুক্ত ছিল। তাহলে হঠাৎ করে এতগুলো নেড়ি আসলো কোত্থেকে? আসলেও বা পাড়ার লোকজন মিউনিসিপ্যালিটিকে জানায়নি কেন? বিরক্তির সাথে নেড়িগুলোকে ছেই ছেই হুঁশ হুঁশ করতে করতে ঘরমাক্ত অবস্থায় বাড়ির দরজার সামনে এসে কলিং বেল বাজিয়ে দাঁড়িয়েছে যতীন। কিন্তু এখনো অবধি কেউ দরজা খোলেনি। আবারও কলিং বেল বাজায় সে। এইবার কাজ হয়। 2-1 সেকেন্ডের মধ্যেই বাড়ির পরিচারিকা সন্টুর মা দরজাটা খুলে দেয়। আরে ছোট বাবু, তুমি দাও দাও, ব্যাগ কটা দাও দেখি। না না, ঠিক আছে, আমি নিয়ে যেতে পারবো। ভেতরে ঢুকে আসে যতীন। আর ঢুকতেই ওর চোখ যায় নিচের ডান দিকের ঘরটার দিকে। ওই ঘরটাতেই তো আগে থাকতো যতীন। আর বলাই বাহুল্য, যখনই কলকাতায় ফেরে ওই ঘরেই থাকে। ওটা ওর ঘর। আর ওর ঘরে কেউ থাকুক সেটাও একদম পছন্দ করে না। তাই ওই ঘর খোলা থাকলেও পরিষ্কার পরিচ্ছন্ন করা ছাড়া ওই ঘরে কেউ তেমন যায় না। এতগুলো বছর ধরে তো তাই চলে আসছে। কিন্তু তাহলে আজকে ওই ঘরে ফ্যান চলছে কেন? ঘরের খোলা দরজায় একটা পর্দা টাঙানো। ফ্যানের হাওয়ায় সেই পর্দা দুলছে। যতীনের ভুরু দুটো কুঁচকে গেল। মা বাবা তো উপরের ঘরে থাকে, তাহলে এই ঘরে কে? নিচের তলাটা ভাড়া দেওয়া হয়েছে ছোট বাবু। এখন আর নিচে থাকতে পারবা না তুমি, উপরে থাকতে হবে তোমায়। চলো চলো। ভাড়া? নিচের তলায়? হ্যাঁ গো ছোট বাবু, এই 3 মাস হলো। 3 মাস?
এমনি মেজাজটা ঠিক ছিল না যতীনের। এই ভাড়ার কথাটা শুনে আরও রেগে গেল সে। ওর মা বাবা কিভাবে দিল নিচের তলাটা ভাড়া? ওর ঘরে 3 মাস ধরে অন্য লোক থাকছে। ছি, কেন? বাবা মা জানতো না যে যতীন পছন্দ করে না ওর ঘরে কেউ থাকুক? মা প্রত্যেক দিন ফোন করে 2 বার করে, কই একবারের জন্যও তো বলেনি। সন্টুর মাকে পিছনে ছেড়ে দনদন করে উপরে উঠে যায় যতীন। ওপরে আসতেই চোখে পড়ে ওর বাবা সোফায় বসে টিভি দেখছে, আর ওর মা চায়ের কাপ নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসছে। একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? আরে তুই যে আসবি একবারও বলিসনি তো। বাবু, ও মা, তুই কখন এলি? যতীন নিজের ব্যাগ দুটো নামিয়ে রাখলো নিচেই, তারপর এগিয়ে গেল সোফার দিকে। তোমরা জানতে না আমার ঘরে কেউ থাকলে আমার ভালো লাগে না? আরে ধুর, ওসব ছেড়ে দে তো। বস, আমার পাশে বস। ওই দেখ টিভিতে কি বলছে দেখ, একজন নেতার বাড়ি থেকে নাকি 50 কোটি টাকা পাওয়া গেল। আজকে ব্রেকিং নিউজ, আপনারা দেখতেই পাচ্ছেন, বিখ্যাত নেতার বাড়ি থেকে সিবিআই তদন্ত করে উদ্ধার করলো 50 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 50 কোটি টাকা। না না, এখন ওসব দেখতে বসিস না। আগে যা, হাত মুখ ধুয়ে আয়। আমি চাউমিন বানাচ্ছি তোর জন্যে। তুই তো চাউমিন খুব ভালো খাস। ধ্যাত, আমি কি বলছি আর তোমরা কি বলছো? যতীন এইবার চিৎকার করে ওঠে। ওর চিৎকার শুনে জয়ব্রতবাবু এবং পূর্ণিমা দেবী চুপ করে যান। চোখ মুখ থমথমে হয়ে যায় তাদের। যতীন আবার বলে, নিচের তলাটা ভাড়া কেন দিয়েছ? তোমরা জানতে না আমার ঘরে কেউ থাকলে আমার ভালো লাগে না? এক প্রকার ঝাঁঝিয়ে ওঠে যতীন। জয়ব্রতবাবুর ভুরু দুটো কুঁচকে যায়। গুরুগম্ভীর কণ্ঠে তিনি বলেন, কারণ আছে, আর সেই কারণটা না জেনেই অযথা চিৎকার করবে না, বুঝেছ? পরে সব বলা হবে তোমায়। হ্যাঁ, সব বলবো। এখন যা তো, জামা কাপড় পাল্টে নে তাড়াতাড়ি। শোনো বাবু, ওপরের বড় ঘরটা এখন থেকে তোমার। তোমার সব জিনিসপত্র ওই ঘরে শিফট করা হয়েছে। নিচের ঘরে যেমনভাবে রাখা ছিল হুবহু সেভাবেই রাখার চেষ্টা করেছি। 19-20 ফারাক থাকলে থাকতে পারে। যতীন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। চোখ মুখ কালো হয়ে ওঠে। কি বলবে বুঝতে পারে না, কিন্তু এদিকে ভেতরে ভেতরে রাগ, খারাপ লাগা উত্তরোত্তর বাড়তে থাকে। সব জিনিসপত্র একভাবে রাখলেই হয়ে গেল। কত স্মৃতি ছিল ওই ঘরটা নিয়ে। ঘরের এদিকে ওদিকে লোকানো ছিল কত চিঠি পত্র। এই ঘরে সেগুলো কোথায় পাবে? ওপরের ঘরে জিনিসপত্র শিফট করে দিয়েছি। কত সহজভাবে বলে দিল কথাটা। জয়ব্রত বাবু একবার তাকান নিজের পুত্রের কালো হয়ে যাওয়া শুকনো মুখখানার দিকে। তারপর তিনি গলা খাকরি দিয়ে ওঠেন। চিন্তার কোনো বিষয় নেই, ভাববারও কিছু নেই। সব কিছু আছে, মানে সব কিছুই আনা হয়েছে। এমনকি প্রেমপত্রগুলোও বাদ যায়নি, সব তোমার ড্রয়ারে রাখা আছে। যতীন এইবার মাথা তুলে তাকায়। কিরে, লজ্জা পেলি নাকি? হ্যাঁ, যদিও পাওয়াটাই উচিত। যতীন কোনো উত্তর দেয় না। ব্যাগ দুটো তুলে নিয়ে তার নতুন থাকার ঘরের দিকে পা বাড়ায়। আচ্ছা বাবু, আগে কখনো বলিসনি তো স্কুল জীবনে এতগুলো প্রেম করেছিস? কি কি যেন নাম পড়লাম। হ্যাঁ, মনে পড়েছে, দাঁড়া। পারমিতা, রূপসা, রিয়া, অঙ্কিতা, আরো 2-1টা ছিল বোধহয়। নিঃশব্দে মিচকি হেসে দরজাটা বন্ধ করে দেয় ভেতর থেকে। তা অতগুলো প্রেম করে আর কি হলো? একটাও তো টেকাতে পারলি না রে। আমাকে দেখ, জীবনে একটাই প্রেম করেছি, তার সঙ্গে আবার বিয়েও হয়েছে। যতীন শুনতে পেল বাইরে থেকে বাবার চিৎকার করে হাসির শব্দ। ও দেখল বাবা ঠিকই বলেছে। পুরো ঘরটা হুবহু নিচের ঘরটার মতো করেই সাজিয়ে দিয়েছে ওর বাবা। ঘর থেকে ঢুকেই ডান দিকে খাট, বাঁদিকে পড়ার টেবিল, গিটার, আরো কত কি। কিন্তু তবুও নিচের ঘরের সেই স্মৃতিগুলো তো আর আনতে পারেনি। ছোটবেলায় কাঁচা হাতে দেওয়ালে মোম রং চালানো থেকে শুরু করে রাগের মাথায় স্টিলের স্কেল দিয়ে দেওয়ালের একটা জায়গায় ঘষে ঘষে প্লাস্টার খসিয়ে দেওয়া,
পরবর্তী সময় একটাও মেরামত করতে দেয়নি যতীন, পুরনো স্মৃতি তাজা রাখার জন্য। কিন্তু এই ঘরে তো সেসব কিছুই নেই, তাই মনের এক কোণ ভার হয়েই রইল। ব্যাগ দুটো নিচে ধপাস করে রেখে বিছানার মধ্যে শরীরটা এলিয়ে দিল সে। পাড়ার মোড়টায় টোটো থেকে নামতেই হৈমন্দির কাছে ছুটতে ছুটতে চলে আসলো প্রায় 15 থেকে 20টা সারু মেয়েও, প্রত্যেকেই আনন্দে আত্মহারা, ল্যাজ নাড়িয়ে কান মুলে হাউলিং করে অস্থির। আরে আরে, এই তো বাবা এসেছি তো, এই তো, চলো চলো বাড়ির দিকে চলো। কয়েকটার গায়ে হাত বুলিয়ে বাড়ির দিকে পা বাড়ায় হৈমন্তী। ওর আগে পিছনে সৈনিকের মতো দল বেঁধে হাঁটতে থাকে কুকুরগুলো। হৈমন্তীর ক্লান্ত মুখে হাসি ফুটে ওঠে। সারাদিনের খাটাখাটনির পর এদের সঙ্গে কিছুটা সময় কাটাতে হৈমন্তীর বেশ লাগে। আর তাছাড়া কেই বা রয়েছে ওর জীবনে, মা আর এরা ছাড়া। আজকে তোদের জন্য একটা স্পেশাল জিনিস এনেছি, চল বাড়ির সামনে আগে, তারপর দেব। এই যে ম্যাডাম, শুনছেন? জয়গুরু। আপন মনে ওদের সঙ্গে কথা বলতে বলতে বাড়ির দিকে এগোচ্ছিল হৈমন্তী। ঠিক এমন সময় ডান দিক থেকে ডাকটা ভেসে আসলো। হৈমন্তী জানে কে ডাকছে। সে ফিরল পাড়ার একমাত্র মুদিখানা কুন্ডু স্টোরসের দিকে। দেখেন ম্যাডাম, ভালোবাসা ভালো, কিন্তু লোক দেখানো আধিক্যতা ভালো না। হৈমন্তী জানত এইরকম কোনো একটাই কথা ভেসে আসবে ওদিক থেকে, তাই আগে থেকেই সে প্রস্তুত ছিল। সে দৃঢ় কণ্ঠে বলল, কোনটা আদিক্ষেতা মনে হলো আপনার? এই যে পাড়া বেপাড়া নেড়িকুত্তাগুলোকে ধরে এনে এই পাড়ায় রিক্রুট করছেন, যাই হোক সে না হয় করুন গে, কিন্তু তারপর প্রত্যেক দিন ভরপেট ভালো মন্দ খাওয়াচ্ছেন। যা বাবা, কুকুরকে ভালো মন্দ খাওয়ালে সেটা আদিক্ষেতা হয়ে যায়? নতুন জিনিস জানলাম। কথাটা আগে শেষ করতে দিন। কথাটা বলতে বলতে দোকানের বাইরে বেরিয়ে আসে সত্যজিৎ কুণ্ডু। যদিও পাড়ায় সবাই তাকে সত্যজিৎ কুণ্ডু কম, ফোয়ারা কাকা বলেই বেশি চেনে। এই নামের পিছনে অবশ্য একটা ইতিহাসও রয়েছে, তবে সেই কথা এখন থাক, পরে বলছি সে কথা। যাই হোক, দোকানের সামনে বেঞ্চের ওপরে বসে থাকা 5-6 জন লোক একটা দুম দাঁড়াক্কা সিন দেখতে পাওয়ার আশায় হাঁ করে চেয়ে থাকে। ফোয়ারা কাকা এগিয়ে গিয়ে দাঁড়ায় হৈমন্তীর সামনে। এই যে ভরপেট খাওয়াচ্ছেন, তারপর কুত্তাগুলো রাতের বেলা এসে হাঁক যে আমার দোকানের শেডের নিচে, এই যে ভালোবাসা দেখাচ্ছেন, খাওয়াচ্ছেন, তাহলে তাদের হাগামুত পরিষ্কার করানোর দায়িত্বটাও আপনার কিন্তু। আর যদি সেই দায়িত্ব না নেন, তার অর্থ একটাই, আপনি যে ভালোবাসা খাওয়ানো দাওয়ানো দেখান, সেগুলো সব লোক দেখানো নাটক, আধিক্যতা। আর সেই আধিক্যতাগুলো আপনাকে বন্ধ করতে হবে। প্রত্যেক দিন মিউনিসিপ্যালিটির লোক আসে রাস্তা পরিষ্কার করতে, কারণ রাস্তা পরিষ্কার করার দায়িত্ব তাদের, আমার নয়। আর একটা কথা, আমি আদিক্ষেতা করব কি করব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, বুঝেছেন? সরুন সামনে থেকে। ফোয়ারা কাকাকে সাইড কাটিয়ে এগিয়ে যায় হৈমন্তী। ফোয়ারা কাকা রাগে ফুঁসতে থাকেন। ওদিকে বেঞ্চের উপরে বসে থাকা লোকগুলোর মধ্যে থেকে গুঞ্জন হতে শুরু করে। মেয়ে ছেলের কথা দেখেছো? দেখো। আর বলবেন না, বাপরে বাপ, অ্যাসিড অ্যাসিড। এখনকার মেয়ে ছেলে মানে অ্যাসিড। যা বলেছো অ্যাসিড, চ্যাটাং চ্যাটাং কথা একদম। এই যে ম্যাডাম, শোনেন শোনেন। হৈমন্তী পিছনে ফেরে। বেঞ্চের উপরে বসে থাকা লোকগুলো নিজেদের আলোচনা থামিয়ে মুখ উঁচিয়ে তাকায় সেদিকে। পৌরসভার লোক কিন্তু রাস্তা থেকে শুধু গুমুত না, মরা নেড়িকুত্তাও ফেলে না। মানে নেড়িকুত্তাগুলো তো মরে যেতেও পারে, রাস্তায় থাকে তো, কোথায় কোন গাড়ি টাড়ি চাপা, এমনি বললাম। যান যান, বাড়ি যান, জয়গুরু। লোকটা আবার নিজের দোকানের দিকে পা বাড়ালো। হৈমন্তী কিছুক্ষণ জ্বলন্ত চোখ নিয়ে চেয়ে রইল তার দিকে। রাগে মাথা ফেটে যেতে লাগলো, কিন্তু সে কোনো রকমে নিজেকে শান্ত করল। হাতের মুঠো শক্ত করে একটা বড় করে শ্বাস নিয়ে কোনো উত্তর না দিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলো। একদম চুপ করে দিলে তো। হ্যাঁ হ্যাঁ, হেভি হেভি, একদম জব্দ। হ্যাঁ একদম দারুণ দারুণ। জয়গুরু, কি যে বলেন আপনারা। বসুন বসুন, চা বলে দি। হ্যাঁ হ্যাঁ, চা হোক চা হোক, একটা একটু বলো দেখি। চা বলো। বেশ বেশ, জয়গুরু জয়গুরু। এই কানু, এই 4টে চা দিয়ে যা তো বাপ। রাত, গভীর রাত।
হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ শব্দে চমকে ওঠে যতীন। এতটা হয়তো সে চমকাতো না, কিন্তু চমকাতে বাধ্য হয়েছে, কারণ আওয়াজটা এসেছে ঠিক তাদের ছাদের উপর থেকে। বইটা বালিশের পাশে ফেলে রেখেই তিরিং করে লাফিয়ে ওঠে যতীন। ঘরে বইয়ের তাকে প্রচুর গল্পের বই জমিয়ে রেখেছিল যতীন। সেগুলোর মধ্যে থেকেই ওর সবচেয়ে পছন্দের একটা গল্পের বই নিয়ে আধশোয়া হয়ে পড়ছিল সে। ঘড়ির দিকে খেয়াল ছিল না, কিন্তু হঠাৎ ছাদের উপর থেকে এই বিদঘুটে জন্তুটার চিৎকার শুনে চমক ভাঙে তার। ঘড়ির দিকে চেয়ে দেখল রাত 2:30। এত রাতে ছাদে কুকুর? কিন্তু না, প্রশ্ন সেটাও নয়। প্রশ্নটা হলো, রাত হোক কিংবা দিন, ছাদের উপরে কুকুর আসলো কোত্থেকে? তাহলে কি কোনো সময় দরজা খোলা পেয়ে সেই ফাঁকে উঠে এসেছে হতচ্ছাড়া? হ্যাঁ, তাই হবে। কিন্তু দরজাটা কে খুলল? ঠিক ভাড়াটিয়াদের কাজ। নয়তো দরজা কে খুলে রাখবে? কাল সকালে হবে তাদের সঙ্গে। কিন্তু এখন কি করা উচিত? কুকুরটাকে তো এখন ছাদ থেকে খেদাতে হবে, কিন্তু যতীন যে বিদঘুটে জন্তুটাকে প্রচন্ড ভয় পায়, তাহলে কি বাবাকে ডাকবে? না না, তিনি ঘুমোচ্ছেন হয়তো। যা করার যতীনকেই করতে হবে। ঘরের এদিকে ওদিকে একবার চোখ ঘুরিয়ে দেখে নেয় যতীন, আর দেখতেই চোখ যায় টেবিলের পাশে দাঁড় করিয়ে রাখা ব্যাগটার দিকে। আর চোখ পড়তেই তার ঠোঁটে একটা চওড়া হাসি খেলে যায়। এই তো, এইরকম একটা বস্তুই তো সে খুঁজছিল এতক্ষণ। ব্যাগটা উঁচিয়ে নিয়ে ধীরে ধীরে ঘরের বাইরে বেরিয়ে আসে যতীন। তারপর সিঁড়ি বেয়ে উঠে যায় উপরের দিকে। কিন্তু চিলেকোঠার কাছে আসতেই যতীন লক্ষ্য করে ছাদের লাইটটা জ্বলছে। অবাক হয়ে যায় যতীন। লাইটটা আবার কে জ্বালালো? কুকুরে লাইটও জ্বালাতে পারে নাকি? এইসব ভাবতে ভাবতেই ছাদের ভেতরে প্রবেশ করে যতীন। আর প্রবেশ করা মাত্রই একটা কালো মিশমিশে দানবাকৃতির কুকুর ছুটে আসে যতীনের দিকে। যতীনের বুকের ভেতরটা ধরাস করে ওঠে। সে ভয়ে দেওয়ালের সঙ্গে সিটিয়ে যায়। কুকুরটা তার গায়ের উপরে 2 পা তুলে উঠে ওর গাল মুখ চাটতে থাকে। যা যা রাম 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 রাম, যা বলছি যা বলছি, মারবো কিন্তু। ব্যাটটা আরো উপরের দিকে উঁচিয়ে ধরে যতীন। আর ঠিক তখনই, কে আপনি? ছাদে কি করছেন? আর আপনার সাহস কিভাবে হয় ওকে ব্যাট দিয়ে মারার চেষ্টা করার? হ্যাঁ, একটা মহিলা কণ্ঠের তীব্র চিৎকার ভেসে ওঠে। এত রাতে ছাদের উপরে মেয়ে। যতীনের বুকের ভেতরটা এমনিতেই ভয়ে কাঁপছিল, কিন্তু মেয়েলি কণ্ঠস্বর শুনে এইবার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়ে গেল। এসব কি হচ্ছে? ওদের বাড়ির ছাদে এরা এলো কোত্থেকে? বিদঘুটে জন্তুটার গলায় একটা নীল রঙের বেল্ট পরানো। সে বেল্ট ধরে মেয়েটি নিজের দিকে টেনে নেয় জন্তুটাকে। যতীন হাঁপাতে হাঁপাতে বেশ খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়, যাকে বলে সেফ ডিস্টেন্স বজায় রাখা। আর ঠিক তখনই যতীন প্রথমবার দেখে মেয়েটাকে। দেখতে খুব একটা আহামরি কিছুই নয়। এলোমেলো চুলগুলো রাতের বাতাসে দুলছে। চোখে একটা কালো ফ্রেমের চশমা, মাঝারি উচ্চতা, চেহারাটা মোটার দিকে। গায়ের রংটা যতীনের চেয়ে চাপাই হবে হয়তো। পরনে একটা লাল রঙের টপ। তবে সব মিলিয়ে ভদ্রবাড়ির মেয়ে বলেই মনে হয়। তাহলে কি এই মেয়েটাই ওদের নতুন ভাড়াটিয়া? এই যে মিস্টার, কে আপনি? হ্যাঁ, রাত বেরিতে কি করছেন এই বাড়িতে? চুরি মতলব নাকি? লোক ডাকবো? হ্যাঁ, লোক ডাকবো? যতীনের মাথাটা চটাস করে গরম হয়ে যায়। এমনিতেও প্রচন্ড শর্ট টেম্পার্ড ছেলে, তার উপরে ওর বাড়ির ছাদে দাঁড়িয়ে ওকেই বলছে কিনা চোর। কি বলেন? চোর? আমাকে চোর মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে। আর আপনাকে কি মনে হচ্ছে বলুন তো? জানেন, লাল রঙের গ্যাসের সিলিন্ডার। কি বললেন? আপনি বডি শেমিং করছেন? আপনি জানেন আমি আপনার কি হাল করতে পারি? আপনি জানেন আমি আপনার কি করতে পারি? হ্যাঁ, শুনি। আপনি কি করতে পারেন? যেখানে দাঁড়িয়ে গলাবাজি করছেন না, সেটা আমাদের বাড়ির ছাদ। আর যেখানে ভাড়া থাকেন সেটা আমাদের বাড়ি। আর যাকে চোর বললেন, এই বাড়িটা তাদের। এবার আপনি ভাবুন আমি কি করতে পারি। মেয়েটার মুখটা এইবার কাচুমাচু হয়ে যায়। আগে একবার শুনেছিল ঠিকই যে এই বাড়িতে একজন ছেলেও রয়েছে, তবে সে কলকাতায় থাকে না। তাহলে এটাই সে? কি ফুস হয়ে গেল তো? এইবার আপনি বলুন তো, রাতের বেলায় আপনার এই বিদঘুটে কালো চাঁদকে নিয়ে আমাদের ছাদে কি করছেন?
আমি লোক ডাকবো? মেয়েটার চোখে মুখে আবার সেই তেজ ফিরে আসলো মুহূর্তের মধ্যে। কি বললেন আপনি? বিদঘটে কালো চাঁদ? দেখুন, মুখ সামলে কথা বলবেন, বেশি আলফাল বকলে না। বেশ করেছি বলেছি, আবার বলবো, 100 বার বলবো, রাত বিরেতে লোকের ছাদে নিজের বিদঘুটে কালো চাঁদকে নিয়ে উঠতে লজ্জা করে না? বেশ করেছি, উঠেছি। এই ছাদে ওঠার আমার সম্পূর্ণ অধিকার রয়েছে। প্রত্যেক মাসে ভাড়া দিচ্ছি এমনি এমনি নাকি? ভাড়া দিচ্ছেন বলে কিনে নিয়েছেন নাকি? যতীন আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ওর পায়ের তলায় থকথকে কিছু একটা পড়ল, আর একটা বিশ্রী গন্ধে ওর অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসার জোগাড় হয়ে গেল। কি এটা? হ্যাঁ, কি এটা? যতীন চিৎকার করে ওঠে। মেয়েটার ঠোঁটে মিচকি হাসি খেলে যায়। কি হলো? চুপ করে আছেন কেন? ওটা পটি। কি? হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওটা পটি। আপনি যাকে বিদঘুটে কালো চাঁদ বললেন, তার পটি। রেলিং এর উপরে ঝুঁকে বাড়ির উল্টো দিকে হরহর করে বমি করতে থাকে যতীন, আর সেই ফাঁকে মেয়েটি নিজের কুকুরটাকে নিয়ে নিচের দিকে দৌড় লাগায়। শালা শালা জমের অরুচি। দাঁড়া দাঁড়া শালা, কাল সকালে তোদের মজা দেখাবো। বাবা, কি? ভাড়াটাদের অন্য বাড়ি খুঁজে নিতে বলো। সে কি? কেন? কেন মানে? রাত বিরাতে ছাদের উপরে ভূতের মতো ঘুরে বেড়ায়। কালকে রাতে আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল। ও, কাল রাতে হৈমির সঙ্গে তোর দেখা হয়েছে তার মানে? খুব ভালো মেয়ে রে, খুব ভালো মেয়ে। ও আর ওর মা থাকে। ভালো মেয়ে? মাই ফুট। কেন? কি করেছে তোকে? কি করেনি তাই বলো তো? আমাকে দেখে বলে কিনা চোর, আবার ছাদে ওই কুকুর হাগাচ্ছিল। ও বাঘা, ওর রাতের বেলায় পটি করা অভ্যেস, তাই আমি হৈমিকে বলেছি ছাদে করাতে। অত রাতে একা মেয়ে রাস্তায় ঘুরে বেড়ানো ঠিক নয়, যা দিনকাল পড়ছে। যতীন হাঁ করে তাকিয়ে থাকলো ওর বাবার দিকে। একটা অন্যের মেয়ের জন্য বাড়ির ছাদে কুকুর হাগানোর পারমিশন? কিন্তু ছোটবেলায় একবার যতীন বলেছিল টিয়া পাখি পুষবে, ছাদে রাখবে খাঁচাটা। তখন জয়ব্রতবাবু পুষতে দেননি, কারণ তাহলে নাকি ছাদ নোংরা হতো। আর এখন নিজে পারমিশন দিচ্ছেন কুকুর হাগানোর। বাহ! ওভাবে কি দেখছিস? অফিস যাওয়ার আগে পরিষ্কারও করে দিয়ে যায় প্রত্যেক দিন, দেখবি কিছুক্ষণ পরেই আসবে। যতীন আর কিছু বলে না ওর বাবাকে, কারণ সে বুঝে গেছে ওর বাবার দ্বারা ভাড়াটেদের তাড়ানো হবে না। ওর বাবার ব্রেনটা খুব ভালোভাবে ওয়াশ করা হয়েছে, নইলে এইরকম বদল সম্ভব নয়। অর্থাৎ যা করার ওকে নিজেই করতে হবে। নিজের ঘরের মধ্যে গিয়ে বসে একা একা ভাবতে থাকে কি করা যায়, কিভাবে ভাড়াটেদের তাড়ানো যায়। এই 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 হতচ্ছাড়া, যা যা এখান থেকে, মর শালা মর। তোদের মরণ হয় না কেন? হ্যাঁ, দোকানের সামনে বসে থাকা কুকুরগুলোকে একটা মোটা লাঠি নিয়ে তাড়া করলো ফোয়ারা কাকা। কুকুরগুলো কিছুটা দূর ছুটেই দাঁড়িয়ে পড়ল, কারণ তারাও জানে ফোয়ারা কাকার দৌড় এত দূর অবধি সীমাবদ্ধ। আর হলেও ঠিক তাই, কিছুটা দৌড়েই লোকটা দুই হাঁটু চেপে ধরে হাঁপড়ের মতো হাঁপাতে লাগলো। হতচ্ছাড়া শালা, দাঁড়া, এবার এদিকে পা রাখলে পা ভেঙে রেখে দেবো। কুকুরগুলো ফোয়ারা কাকার দিকে তাকিয়ে বেশ কয়েকবার ঘেউ ঘেউ শব্দ করে লেজ নাড়াতে নাড়াতে যতীনদের বাড়ির দিকে চলে গেল। যেন নিজেদের ভাষায় হেসে হেসে বলে গেল, বেশ করেছি, এসেছি, আবার আসবো, পারলে আমাদের ধরে দেখা বুড়ো হাতি কোথাকার। প্রত্যেকদিন সকালবেলায় এই একই ঘটনার পুনরাবৃত্তি হয় পাড়ায়। কুকুরগুলো যেন ফোয়ারা কাকার সঙ্গে ঠাট্টা তামাশা করার জন্যই দোকানের শেডের নিচে গিয়ে বসে থাকে প্রত্যেক দিন সকাল। ওরে বাবা গো, হাঁপিয়ে গেলাম গো বাবা, ও বাবা। নিজের দশার সই চেহারা নিয়ে দোকানের দিকে ফিরে হাঁপাতে হাঁপাতেই হাঁটতে লাগলো ফোয়ারা কাকা। আর ঠিক তখনই কয়েকটা ছেলে ছোকরার দল পিঠে ব্যাগ নিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে আসলো। জল পড়ে ছেলেগুলো সাইকেল নিয়ে স্পিডে ফোয়ারা কাকার পাশ কাটিয়ে বেরিয়ে যায় রাস্তার দিকে। ফোয়ারা কাকা
আবার ছুটতে শুরু করে। আজকে তোদের একদিন কি আমার একদিন। এই দাঁড়া বলছি। তোদের বাপকে বলিস? হ্যাঁ, তোদের বাপকে বলিস এসব কথা? আমার বাপ তো আর তোমার মতো না। আমাদের বাপ বৌদির পিছনে ঘোরে নাকি? হ্যাঁ, আরে বৌদির চড় খেয়ে রাস্তায় ঝড়ঝড়িয়ে মতে নাকি? হ্যাঁ। ছেলেগুলো চিৎকার করতে করতে পাড়ার মোড়টা ঘুরে বড় রাস্তার দিকে চলে যায় সাইকেল ছুটিয়ে। আর এদিকে ভুড়িওয়ালা ফোয়ারা কাকা দৌড়াদৌড়ি চেঁচামেচি করার ফলে ঘেমে নিয়ে একেবারে একসা হয়ে যায়। সে সাপসাপন্ত করতে করতে আবার নিজের দোকানের দিকে পা বাড়ায়। ঘটনাটা আজ থেকে 8-9 বছর আগের। তখনও ফোয়ারা কাকার ফোয়ারা কাকা হয়ে ওঠা হয়নি। তখন সে সত্যজিৎ কুণ্ডুই ছিল। তখন এই পাড়ায় ভাড়া এসেছিল এক দম্পতি। ভদ্রলোক ছিলেন চাকুরিজীবী, ফলে সকালে বেরোতেন, বাড়িতে ফিরতেন রাত্রে। তাদের কোনো ছেলেপুলে ছিল না, অর্থাৎ গোটা সময়টুকু ভদ্রমহিলা বাড়িতে একাই থাকতেন। ছোট আঁটোসাঁটো চেহারা, দেখতে শুনতে মোটের উপর ভালোই। এদিকে সত্যজিৎ কুণ্ডু আজীবন সিঙ্গেল, বাড়িতে মা বাবাও নেই। ভদ্রমহিলা সবটা শুনে ফোন দিয়ে আঁটলেন। প্রত্যাহিক দিনের মুদিখানার দরকারি অদরকারি জিনিসপত্র সত্যজিৎ কুণ্ডুর দোকান থেকেই কিনতে শুরু করলেন। দেখতে দেখতে বেশ কয়েকটা সপ্তাহ এভাবেই কাটে, আর তারপরেই শুরু হয় আসল খেলা। ভদ্রমহিলা ধরি মাছ নাছুই পানি ভঙ্গিতে মিশতে শুরু করেন সত্যজিৎ কুণ্ডুর সঙ্গে। এত বছরের জীবনে এই প্রথমবার কোনো মহিলার কাছ থেকে পাত্তা পেয়ে সত্যজিৎ কুণ্ডু তো একেবারে গলে জল। ভদ্রমহিলা যে অন্যের স্ত্রী সে সব ভুলে সত্যজিৎ কুণ্ডু ভদ্রমহিলাকে নিয়ে আকাশ পাতাল স্বপ্ন দেখতে শুরু করে দেয়, এবং তার ফলস্বরূপ ভদ্রমহিলার মুদিখানার বাজার হয়ে ওঠে একদম ফ্রি। স্বামীর কাছ থেকে মুদিখানা বাজারের পয়সা তো নিতেন, কিন্তু সেই পয়সা বাজারে নয়, খরচ হতে লাগলো ভদ্রমহিলার নতুন শাড়ি, মেকআপ, এই সমস্ত জিনিসের পিছন। ভদ্রলোকের ছিল বদলির চাকরি, ফলে স্বাভাবিকভাবেই হঠাৎ একদিন এলো বদলির নোটিশ। সত্যজিৎ কুণ্ডুর কান অবধিও সেই খবর পৌঁছতে দেরি হলো না, আর পৌঁছনো মাত্রই তার মাথায় বাজ পড়ল। সে ঠিক করলো যেভাবেই হোক ভদ্রমহিলাকে আটকাতেই হবে। তাই আজকে নিজের মনের কথাটা জানিয়ে দেবে তাকে। সেই মতো নিজেকে তৈরি করল। তারপর ভদ্রমহিলা দোকানে আসতেই বলে দিল নিজের মনের কথা। কিন্তু তার প্রত্যুত্তরে ভদ্রমহিলা বললেন, এসব কি সত্যতা? এসব কবে জন্মালো আমাদের মধ্যে? আমি বিবাহিতা। ছি ছি, না, তুমি এসব ভুলে যাও। কিন্তু এদিকে সত্যজিৎ কুণ্ডু তো নাছোড় বান্দা, সে প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছে। আর তাছাড়াও এতগুলো দিন যে ফ্রিতে বাজার দিল, সেগুলো কি ফাও? না না, ভদ্রমহিলাকে নিজের মনের অবস্থা ভালো করে বোঝানো দরকার। এই ভেবেই সে দোকান ছেড়ে তার পিছু নিল। দু একবার ডাকলো, কিন্তু ভদ্রমহিলা ঘুরেও তাকাচ্ছে না দেখে এক প্রকার ছুটে গিয়ে জনসমক্ষে ধরলো তার হাত। ভদ্রমহিলা ঠিক যেন বিদ্যুতের গতিতে পিছনে ফিরলেন, তারপর সজোরে গালে একটা চর বসিয়ে দিলেন। আচমকা এইরকম একটা চরের জন্য প্রস্তুত ছিল না সত্যজিৎ কুণ্ডু। সে নিজের গাল ধরে দু একবার পিছিয়ে যায়, খেয়াল করে না পিছনে পড়ে থাকা আদলা ইটখানা। ইটটায় হোঁচট খেয়ে উল্টে পড়ে যায় সে। অনেকক্ষণ ধরে হিসু চেপে রাখায় তলপেটটা টনটন করছিল বটে। রাস্তার উপরে ধবাস করে পড়তেই ফোয়ারার মতো আপনা আপনি ঝরঝরিয়ে বেরিয়ে আসে অনেকক্ষণ ধরে জমে থাকা তরল পদার্থ। রাস্তা চলতে ছেলে ছোকরার দল দেখে সেই দৃশ্য। কয়েকজন চেঁচিয়ে ওঠে, তারপর আর কি, দম্পতি পাড়া ছেড়ে চলে যায়, আর সত্যজিৎ কুণ্ডু হয়ে ওঠে ফোয়ারা কাকা। তারপর থেকে রাস্তাঘাটে ছেলে ছোকরা তাকে দেখলেই এই নাম ধরে খোঁচায়। সত্যজিৎ কুণ্ডু খোঁচেও যায় বটে। দোকানে এসে ফ্যানটা চালিয়ে দিয়ে বসলো সে, আর অমনি একটা চেনা ডাক শুনতে পেল, সত্য কাকা। ফোয়ারা কাকা দেখলো যতীন দাঁড়িয়ে আছে। কিরে, এই কবে এলি? এই তো কাল রাতেই ফিরলাম। একটা দুধের প্যাকেট দিও তো। যতীন এই লোকটাকে একদম পছন্দ করে না, তাই যতটা সম্ভব দ্রুত কথোপকথন শেষ করার চেষ্টা করল। ফোয়ারা কাকাও আর বেশি কিছু জিজ্ঞাসা করল না। দুধের প্যাকেটটা দিয়ে
আবার চেয়ারের ওপরে বসে পড়ল। যতীন টাকাটা দিয়ে দোকান ছেড়ে বেরোবে এমন সময়ও দেখল ওর ঠিক সামনে দাঁড়িয়ে আছে প্রায় 5 থেকে 6টা কুকুর। ও একটু আগেও দেখে এসেছে বাড়ির সামনে সবকটা সাটপাট হয়ে শুয়েছিল, কিন্তু এইটুকু সময়ের মধ্যে উঠে চলে এসেছে। প্রত্যেকের মুখ খোলা, জিভ বাইরের দিকে ঝুলছে এবং সেখান থেকে লালা গড়িয়ে পড়ছে। লেজটা পেন্ডুলামের মতো দুলছে, চোখগুলোর মধ্যে বদমাইশির ছাপ। যতীনের ভয় হলো, পা বাড়ালেই যদি গায়ের উপরে চড়ে যায়। ভয়ে একটা ঢোক গিলে সেখানেই পাথরের মূর্তির মতো জমে গেল যতীন। ফিসফিসে গলায় বলল, এই এই যা বলছি, যা, হুস হুস। কুকুরগুলো আরো কিছুটা এগিয়ে আসলো। এই তোরা 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 এগোচ্ছিস কেন? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে খাবার নেই কিন্তু। হ্যাঁ, যা যা, হুস হুস। কুকুরগুলো ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো যতীনের দিকে। যতীনের মনে হতে লাগলো এগুলো কুকুর নয়, এগুলো মৃত্যুদূত। যতীন মনে মনে ভগবানের নাম স্মরণ করতে লাগলো। হুস, যা যা যা, রাম 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 রাম। এই 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 হতচ্ছাড়াগুলো, এই তোরা আবার এসেছিস? ফোয়ারা কাকা একটা লাঠি নিয়ে ছুটে বেরিয়ে আসলো দোকানের বাইরে। তাকে দেখে কুকুরগুলো ঝেড়ে দৌড় লাগালো। যতীনের মনে হলো কুকুরগুলো যদি মৃত্যুদূত হয়ে থাকে তাহলে ফোয়ারা কাকা স্বয়ং ভগবানের দূত। ভগবান তাকে পাঠিয়েছে ওর জীবন রক্ষার জন্য। শালাগুলো জ্বালিয়ে মারলো একবারে। নিজের মনেই গ্যাজ গ্যাজ করতে করতে দোকানের মধ্যে ফিরে আসলো সে। এত কুকুর কোত্থেকে আসলো গো? পাড়াতে এত কুকুর তো ছিল না। ফোয়ারা কাকার চোখে মুখে যেন আগুনের ঝলকানি খেলে গেল। কেন? তোদের বাড়ির ওই ভাড়াটে মেয়ে ছেলেটা শালা পাড়া বেপাড়ার কুত্তা তুলে এনে পাড়ায় ঢোকাচ্ছে আর ভালো মন্দ গেলাচ্ছে। হাগামুত তো আর পরিষ্কার করতে হচ্ছে না, সব আমার দোকানের সামনে হেগে রেখে যাচ্ছে, আর ওইগুলো পরিষ্কার করছি আমি। যত সব লোক দেখানো আদিক্ষেতা। এই কুকুরগুলোও সে এনেছে? তাইলে আর বলছি কি এমনি এমনি? বাড়িতে পুষছে পুষুক না, রাস্তায় পুষে উৎপাত বাড়ানোর কি কোনো মানে আছে? ওই যে সব ডাস্টবিনগুলো সোজা করে দিয়ে গেল পৌরসভা থেকে, সন্ধ্যা অব্দি সব উল্টে দেবে। যতীন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোয়ারা কাকার সব কথাগুলো মন দিয়ে শুনল, আর শুনতে শুনতেই ওর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এতক্ষণ ও একা একা ভাবছিল কিভাবে ভাড়াটেদের তাড়ানো যায়, কিন্তু কাজটা একা একা করা অতটা সোজা নয়। সেক্ষেত্রে ফোয়ারা কাকা কাজে আসতে পারে। ও এগিয়ে গেল ফোয়ারা কাকার দিকে। ঠোঁটের কোণায় ফুটে উঠল একটা বাঁকা হাসি। মা, আমি আসছি। সাইড ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বারান্দায় বেরিয়ে ওর মায়ের উদ্দেশ্যে হাঁক ছাড়লো হৈমন্তী। দেবকী দেবী রান্নাঘরে ছিলেন। মেয়ের গলা শুনে বেরিয়ে আসলেন। একটু দাঁড়া, আমারও দেরি হয়ে যাচ্ছে। এই বাঘার খাবারটা রেডি করেই আমি বেরিয়ে যাব। হ্যাঁ, তো আমি দাঁড়িয়ে কি করব? দেবকী দেবী টেবিলের ওপরে রাখা একটা বাটি তুলে নিয়ে ফ্রিজের ভেতর থেকে বেশ কয়েকটা রসগোল্লা বার করে সেই বাটির মধ্যে দিয়ে হৈমন্তীর দিকে বাড়িয়ে দিলেন। ধুর, আমি এখন খাবো না, আর খেলেই বা এত মিষ্টি আমি কবে খাই? তোর জন্য দিও নি, এটা ওপরে দিয়ায়। গতকাল পূর্ণিমাদি পায়েস বানিয়েছিল রাতে, এই বাটিতে করে দিয়েও গিয়েছিল। খালি বাটি ফেরত দেবো কেমন একটা লাগে, তাই একটু মিষ্টি দিলাম। যা যা, একেবারে দিয়ে অফিস চলে যাবি। হৈমন্তী হাতে নিল বাটিটা, কিন্তু নিতেই ওর গতকাল রাতের ঘটনা মনে পড়ে গেল। যদি এখন উপরে গেলে ছেলেটার সঙ্গে দেখা হয়ে যায়, একটা বিচ্ছিরি রকমের পরিস্থিতি তৈরি হয়ে যাবে ভেবেই শিউরে উঠল হৈমন্তী। না না, আমি যাব না, তুমি দিয়েছো না পরে। কেন রে? বললাম না আমার দেরি হয়ে যাচ্ছে। দেবকী দেবী চিৎকার করে ওঠেন। হৈমন্তী জানে এর পরে কথা বাড়ালে পরিস্থিতিটা কোন দিকে যেতে পারে, তাই হৈমন্তী আর কিছু বলে না। ইচ্ছা না থাকা সত্ত্বেও বাটিটা হাতে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ায়। প্রথম সিঁড়ির ওপরে পা রাখতেই পিছন থেকে একটা গলা শুনতে পায়। মিষ্টি খাইয়ে আমার ওপর ইমপ্রেশন জমানোর চেষ্টা নাকি? দেখুন, আমার মা বাবা অত্যন্ত সাদাসিধে মানুষ, তাই তাঁদের ওপর ইমপ্রেশন জমিয়ে ফেলেছেন হয়তো, কিন্তু আমার সঙ্গে এই চেষ্টাটাও করা বৃথা। কত মানুষ এলো গেল, হৈমন্তী জানে কণ্ঠস্বরটা কার, আর ঠিক এই কণ্ঠস্বরটাই সে শুনতে চাইছিল না। হৈমন্তীর গোটা শরীরে যেন আগুন জ্বলে ওঠে। চোয়াল শক্ত করে পিছনে ফিরল সে।
দেখলো মেন দরজার সামনে দাঁড়িয়ে আছে ছেলেটা। মনে মনে 2-4টে খিস্তি দিলেও সামনাসামনি জোর করে মুখে একটা হাসি নিয়ে আসার চেষ্টা করলো সে। দেখুন, আপনাদের মতো মানুষের মুখে না হাসিটা মানায় না, বড্ড বেমানান লাগে, ঠিক যেন ওই করলাকে মিষ্টি করার চেষ্টা। হৈমন্তী এইবার আর নিজেকে সামলে রাখতে পারে না, দ্রুত পায়ে এগিয়ে যায় যতীনের দিকে। দেখুন, আপনাকে ইমপ্রেস করার কোনো ইচ্ছে কিংবা ইন্টেনশন আমার কোনোটাই নেই। এই বাটিতে গতকাল আপনারই মা আমাদের ঘরে পায়েস দিয়ে গিয়েছিলেন, তাই আমার মা বললো খালি বাটি ফেরত দিতে নেই। ঠিক সেই কারণে মিষ্টি নিয়ে যাচ্ছিল, তাই তো? আহা, কি ইনোসেন্ট, মিষ্টি মিষ্টি, খুব মিষ্টি। দেখুন, ঠিক কি দেখতে চাইছেন বলুন তো? আপনি কিন্তু লিমিট ক্রস করে ফেলছেন এইবার। না ম্যাডাম, এখনো শুরু করিনি, তবে করব। ধ্যাত, আপনার সঙ্গে মুখ লাগানোটাই বেকার। তাহলে কি মারপিট করবেন নাকি? হৈমন্তীর শরীর যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। ওর ইচ্ছা হলো ছেলেটাকে সত্যি সত্যি সপাটে 4-5টা চড় মারতে, কিংবা আচ্ছা করে 4-5টা কথা শুনিয়ে দিতে। কিন্তু তখনই ওর মনে পড়লো ওর অফিসের দেরি হয়ে যাচ্ছে, আর এই ছেলেটাকে মারলে তাদের নিজেদের থাকার জায়গাটা নিয়ে টানাটানি করতে পারে। অগত্যা কোনো রকমে নিজের রাগকে সংবরণ করলো সে। আরে আচ্ছা, মুশকিল তো। এই আপনি এই বাড়িটা ধরুন তো, ওপরে যান, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনার সঙ্গে ঝামেলা করার মতো সময় আমার নেই। যতীনের হাতে জোর করে মিষ্টিটা ধরিয়ে দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায় হৈমন্তী। যতীন আবার পিছু ডাকে, দেখুন মিস কুকুরেশ্বরী, কুকুরগুলোকে সামলে রাখবেন। হৈমন্তী আবার পিছনে ফেরে। কেন, আপনার কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না আবার? রাস্তায় বেরোনো যাচ্ছে না, চারিদিকে ডাস্টবিন উল্টে পড়ে আছে, কোথাও হেগে রেখেছে, আর সব থেকে বড় কথা, যখন তখন তেড়ে আসছে। চোরের মতন দেখতে হলে তো কুকুর তেড়ে আসবেই। কি বলেন আপনি? হৈমন্তী কোনো উত্তর না দিয়ে একটা বাঁকা হাসি হেসে চলে যায়। যতীন কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে, তারপর পা বাড়ায় ভেতরের দিকে। আর পা বাড়ানো মাত্রই সে দেখতে পায় বিদঘুটে জন্তুটাকে। বারান্দার এক কোনায় বাটির মধ্যে কিছু একটা খাচ্ছে সে। খাওয়ায় এতটাই মগ্ন যে যতীনকে খেয়ালই করেনি। যতীন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখে কিছুক্ষণ। এমনি ওই বিদঘুটে জন্তুটাকে দেখার কোনো ইচ্ছা নেই যতীনের। সে জন্তুটাকে দেখছে কারণ ভাড়াটেদেরকে বাড়ি থেকে তুলতে গেলে একটা প্ল্যান করতে হবে। ফোয়ারা কাকার সঙ্গে কিছুক্ষণ আগেই সেই প্ল্যান নিয়ে অনেক সলা পরামর্শ করেছে যতীন। ওই প্ল্যানে মুখ্য ভূমিকায় রয়েছে এই বিদঘুটে জন্তুটা, তাই তার চলা ফেরা, খাওয়া দাওয়া সব নজরে রাখতে হবে। এই কথাগুলো ভাবতে ভাবতেই সিঁড়ির দিকে এগিয়ে যায় যতীন, কিন্তু এগোনো মাত্র এই কুকুরটা ওর পায়ের শব্দ শুনে পিছনের দিকে ফেরে। যতীনের হৃৎপিণ্ডটা আবারও ধকধক করে ওঠে। ও আর একটা মুহূর্ত দাঁড়ায় না, পড়ি কি মরি করে ছুটে চলে আসে উপরে। যতীন ছোট থেকে কুকুরদের থেকে দূরে দূরে থাকতো ভয়ে, কিন্তু এতটা ঘেন্না করতো না। ঘেন্নার সূত্রপাত হয় আজ থেকে বেশ কয়েক বছর আগের একটা বর্ষার বিকাল থেকে। তখন যতীনের ক্লাস 9, ইংরেজি পড়তে যেত পাশের পাড়ার নিহারেন্দু মজুমদারের কাছে। ওদের ব্যাচে পড়তো মোট 12 জন ছেলে মেয়ে। সে 12 জনের মধ্যে একজন ছিল রমা। প্রথম দিন ব্যাচে এসেই হোঁচট খেয়ে রাস্তার ওপর ধপাস করে পড়ার মতো রমাকে দেখে ধপাস করে প্রেমে পড়েছিল যতীন। বেশ কয়েক মাস স্যারের কাছে পড়ার পরেও রমাকে নিজের মনের কথাটা বলা হচ্ছিল না যতীনের। প্রথম প্রেম, তাই ভয় হওয়াটাই স্বাভাবিক। একদিন বিকালে পড়া ছিল স্যারের কাছে। সবাই পড়তেও গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই স্যার খবর পান তার কোনো এক আত্মীয় নাকি মারা গেছে, তাই তাকে এক্ষুনি যেতে হবে। সেদিনকার মতো পড়া ছুটি হয়ে যায়। সবাই একে একে স্যারের বাড়ির বাইরে বেরিয়ে আসে, আর ঠিক তখনই শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। যতীন একটা বন্ধ দোকানের শেডের নিচে গিয়ে দাঁড়ায়। সেকেন্ড কয়েক বাদেই আরও একজন এসে দাঁড়ায় যতীনের ঠিক পাশে। এই দুর্যোগের দিনেও যতীনের আশেপাশের পরিবেশ যেন স্বর্গে পরিণত হয়ে যায়, কারণ যে এসে দাঁড়িয়েছিল সেটা আর কেউ নয়, স্বয়ং রমা। সে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে বৃষ্টিটা ছাড়ার, কিন্তু যতীন ভাবতে থাকে বৃষ্টিটা হোক, আরো হোক, অনেক হোক, সারাদিন হোক, না থামুক। আচ্ছা, মনের কথাটা এখনই বলে দেওয়া যায় না? হ্যাঁ, যাই তো। এর থেকে ভালো সময় কি আর হয় নাকি? এই বৃষ্টির মধ্যে সবার মনেই একটু নরম নরম থাকে, তাই এখন বললে মেনে নিলেও নিতে পারে। কিন্তু কি বলা যায়,
আই লাভ ইউ? দূর দূর, অন্য কিছু ভাবতে হবে। কি বলা যায়, কি বলা যায়? হ্যাঁ, মনে পড়েছে। খাতা কলম বই ছাড়া তোর চিন্তাতে আমার মাথা ভরা, সিলেবাস নয় তুই আমার টপিক, চল না প্রেম করি সাইডে রেখে সব লজিক। মনে মনে একবার কথাগুলো আওড়ে নেয় যতীন, তারপর একটু গলা খাকরি দেয়। বলছি কি, একটু শোন না। রমা তাকায় যতীনের দিকে। যতীন একটু হেসে হাঁটু মুড়ে বসতে যায়, কিন্তু সে খেয়াল করে না কয়েক সেকেন্ড আগেই বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা কুকুর ঠিক ওর পিছনে এসে বসেছে। হাঁটু মুড়ে বসতে গিয়েই ওর পাখানা পড়ে কুকুরটা ল্যাজের উপরে, আর মুহূর্তের মধ্যেই সঙ্গে সঙ্গে কুকুরটা ঘেউ ঘেউ করে চিৎকার করে ওঠে। যতীন তো প্রপোজাল ভুলে ওরে বাবা গো বলে দৌড় লাগাতে যায়, কিন্তু দৌড়াতে তো পারেই না, উল্টে কাঁদার মধ্যেই স্লিপ কেটে ছিটকে গিয়ে পড়ে ড্রেনের মধ্যে। সেই দৃশ্য দেখে রমা হো হো করে হেসে ফেলে। যতীনের ইচ্ছা হয় ওই নর্দমার কাদার মধ্যেই ডুবে মরতে। প্রথম প্রেমের সামনে ইজ্জতের পাংচার হয়ে গেলে বেঁচে থেকে কি আর লাভ আছে? সেই থেকেই কুকুরের প্রতি ঘেন্না জন্মে গেছে যতীনের। পরের দিন সন্ধ্যাবেলায়, তখন ঘড়িতে 7:30 মতো হবে, সিঁড়ি দিয়ে যতটা সম্ভব পা টিপে টিপে নিচের দিকে নামতে থাকে যতীন, যাতে ওই বিদঘুটে জন্তুটা ওর বিষয়ে টের না পায়। নিচে নেমে একবার বারান্দার চারিদিকে তাকায়, কিন্তু না, কোথাও নেই। তাহলে কি মেয়েটা রাস্তায় নিয়ে গেল? হতেই পারে। যাকে ভালোই হল, ভয়ের কারণটা রইল না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বুক ফুলিয়ে বাইরে বেরোয় যতীন, আর বেরোতেই ওর পা দুটো থমকে যায়। গলার কাছটায় শুকিয়ে আসে যতীনের। ওর থেকে ঠিক হাত 3-4 দূরত্বে ওদের বাড়ির সদর দরজার কাছটায় শুয়ে রয়েছে কুকুরটা। না, ঘুমোচ্ছে না, সামনের 2 পায়ের ফাঁকে কিছু একটা নিয়ে কামড়াচ্ছে বসে বসে। তার সমস্ত মনোযোগটা ওদিকেই রয়েছে, আর ঠিক সেই কারণেই যতীনকে লক্ষ্য করেনি সে। তাহলে কি যতীন আবার পা টিপে টিপে যেই পায়ে এসেছিল সেই পায়েই ওপরের দিকে ফিরে যাবে? হ্যাঁ, সেটাই বরং ভালো হবে যতীনের জন্য। যেমন ভাবা তেমন কাজ। যতীন দ্রুত পিছনের দিকে ফেরে, কিন্তু ফিরতেই ওর একটা খটকা লাগে। কুকুরটা কি চিবোচ্ছে ওটা? এক দেখাতে জিনিসটা চেনা চেনাই লাগলো। কুকুরটার দিকে আবার ঘুরল যতীন, আর ঘুরতেই বুঝতে পারলো জিনিসটা কি, আর কেনই বা চেনা চেনা লাগছিল। ওপরের ঘরে জয়ব্রতবাবু যতীনের সমস্ত জিনিসপত্র নিয়ে গেলেও একটা জিনিস মিসিং ছিল, কিন্তু সেই জিনিসটা ঠিক কি সেটা যতীন মনে করতে পারছিল না। কিন্তু এখন কুকুরটার মুখে সেই জিনিসটা দেখে বুঝতে পারলো জিনিসটা কি। যতীনের ছোটবেলার ফুটবল খেলার বুটটা ক্লাস 5-এ পড়ার সময় খুব শখ করে কিনেছিল যতীন। তারপর সময়ের সাথে সাথে ওটা ঘরের একটা কোণে স্থান পেয়েছিল। কখনো ফেলে দেয়নি যতীন ওটা, কারণ বুটটা ওর খুব প্রিয় ছিল। কিন্তু এখন ওই বুটটা কুকুরটার মুখের ভেতরে। কোত্থেকে পেল সে? ঠিক ওই মেয়েটা দিয়েছে। রাগে যতীনের হাতের মুঠো এবং চোয়াল শক্ত হয়ে আসে। সে ফণাধারী সাপের মতো ওখানে দাঁড়িয়ে ফুঁসতে থাকে। ঠিক এমন সময় পিছন থেকে আওয়াজ পায়, এই যে, কি দেখছেন ওভাবে বাঘার দিকে? ঠিক এই কণ্ঠস্বরটার জন্যই অপেক্ষা করছিল যতীন। ও দ্রুত পিছনে তাকায়। কারোর ঘর থেকে কোনো জিনিস খুঁজে পেলে সেটা তাকে ফেরত দিতে হয় নাকি কুকুরকে দিয়ে দিতে হয়? হৈমন্তীর ভুরু দুটো কুঁচকে যায়। ও যেন কিছুই বুঝতে পারেনি। হৈমন্তী বাইরের দিকে তাকায়, দেখে বাঘা বসে রয়েছে। তার সামনের 2 পায়ের ফাঁকের মধ্যে একটা জুতো। বসে বসে দাঁত দিয়ে কামড়াচ্ছে সেটা। কাকে জিজ্ঞাসা করে আপনি জুতোটা কুকুরটাকে দিয়েছেন? হ্যাঁ, এই দেখুন, কুকুর কুকুর করবেন না, ওর একটা নিজস্ব নাম রয়েছে। আগেও বলেছি, আবারও বলছি, ওর নাম বাঘা। নাম ধুয়ে কি আমি জল খাবো নাকি? হ্যাঁ, নাকি ওর নাম ধরে ডাকলে আমার জুতোটা ফেরত পাবো? একটা
একটা সামান্য জুতোর জন্য আপনি এমন রিয়াক্ট করছেন কেন বলুন তো? আর ওটা তো আপনার হওয়ার কথাও নয়, বাচ্চাদের জুতো একটা। বাদ দিন, না হয় কত দাম বললেন, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। টাকা দিলেই সব হয়ে যায়, তাই না? স্মৃতিগুলোর কোনো দাম নেই। ছাড়ুন, যা করার করেছেন, এইবার আমি করব, আপনি দেখবেন। ধরুন আপনার কুকুরটাকে, আমি বেরোবো। হৈমন্তী কোনো কথা বলে না, এগিয়ে গিয়ে বাঘাকে টেনে নেয়। যতীন দন করতে করতে রাস্তায় বেরিয়ে যায়। গন্তব্য ফোয়ারা কাকার দোকান। প্ল্যানটা আরো ভালো করে সাজিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এক্সিকিউট করতে হবে, এদের পাড়া ছাড়া করতে হবে। ফোয়ারা কাকার দোকানে পৌঁছে যতীন দেখল পাড়ার বেশ কয়েকজন লোক ঠিক জমিয়েছে। ও এগিয়ে গেল তাদের দিকে। দিন দুয়েক কেটে গেছে। এই দুটো দিনের মধ্যে হৈমন্তী একটা বদল লক্ষ্য করেছে পাড়ায়। কুন্ডু স্টোরের মালিক অর্থাৎ সত্যজিৎ কুন্ডু আজকাল কোনো কাজে তাকে বাধা দিচ্ছে না। এই তো গতকাল পাড়ার মোড়টায় দাঁড়িয়ে কুকুরগুলোকে বিস্কুট খাওয়াচ্ছিল হৈমন্তী। আগে হলে সেই লোকটা ছুটে এসে ঝগড়া করত, কিন্তু গতকাল একটা টু শব্দ পর্যন্ত করেনি। এমনকি বাড়িওয়ালার ছেলেটিও কিছু বলছে না। প্রত্যেক দিনের অভ্যাসের মতো সেদিন রাতে ছাদে গিয়েছিল হৈমন্তী বাঘাকে নিয়ে। অত রাতে ছেলেটি ছাদে দাঁড়িয়েছিল, সিগারেট খাচ্ছিল বোধহয়। হৈমন্তী ভেবেছিল আবার একটা ঝামেলা বাঁধবে, তাই আগে ভাগেই বাঘার গলার বেল্টটা চেপে ধরেছিল। কিন্তু মা কই কি, ঝামেলা তো দূরে থাক, হৈমন্তীর দিকে ছেলেটা তাকাই অবধি নি। সুর করে ছাদ থেকে নেমে গিয়েছিল, যেন কত ভদ্র ছেলে। এতে অবশ্য খারাপ কিছুই হয়নি, কিন্তু বিষয়টা হৈমন্তীর কাছে ঠিক সুবিধার ঠেকছে না। ওদের মতো ঝোগরুটে নীচ মানুষজন এইরকম চুপ করে কেন? কি এমন হয়ে গেল হঠাৎ? হিসাব মেলাতে পারছে না হৈমন্তী। পরদিন অফিসে এসির নিচে বসে থাকতে থাকতে গরমের টেরটা পাচ্ছিল না হৈমন্তী, কিন্তু অফিসের বাইরে পা রাখতেই গরমটা বুঝতে পারল সে। বিগত 15-20 দিন ধরে বৃষ্টি বন্ধ, তার ফলেই এই বিভৎস গরম। হৈমন্তী দেখল কিছুটা দূরে একটা কুকুর গরমে হাঁপাতে হাঁপাতে ছুটে গিয়ে একটা দোকানের সামনে রাখা মাটির হাঁড়ির মধ্যে থেকে জল খাচ্ছে। দোকানদার হয়তো রেখেছে হাঁড়িটার জল। ব্যাপারটা দেখে হৈমন্তীর মাথায় একটা স্ট্রাইক করলো। ঠিক তো, পাড়ায় এরকম ব্যবস্থা করা দরকার। যেমন ভাবা তেমন কাজ। বাড়ি ফেরার পথে বেশ কয়েকটা মাটির বড় বড় হাঁড়ি কিনল হৈমন্তী। পাড়ায় নেমে রাস্তার সাইডে, গাছের নিচে, কারোর বাড়ির পাশে আর যতীনদের বাড়ির পাশেও একটা রাখলো। বাড়ি ফিরে বালতিতে করে জল এনে প্রত্যেকটা হাঁড়িতে ঢেলে দিল। কুকুরগুলো এই গোটা সময়টুকু জুড়ে ওর আশেপাশে ঘুরঘুর করে বেড়ালো। হৈমন্তী দেখেছে মুদিখানার দোকানের ভেতর থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ ওর গোটা কর্মকাণ্ডটা পর্যবেক্ষণ করেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত। কিন্তু হৈমন্তী আবারও অবাক হয়েছে এইটা ভেবে যে এই লোক তো চুপচাপ বসে থাকার লোক নয়, এ তো তার চরিত্রের একদম বিপরীত। তাহলে কি হলো? এসব ভাবতে ভাবতেই বাড়ি ফিরে আসে হৈমন্তী। সেদিন রাতটাও কেটে যায় ভালোই, কোনো রকম ঝামেলার সৃষ্টি হয় না। পরদিন সকালেও সবকিছুই থমথমে। হৈমন্তী মনে মনে ভাবতে শুরু করে সবাই হয়তো ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করেছে। যাকগে, তাতে তো ভালোই। অফিসের জন্য বের হয় হৈমন্তী, আর বের হতেই চোখ যায় বাড়ির সামনে রাখা মাটির হাঁড়িটার দিকে। ওটাকে এখন আর হাঁড়ি বলা যায় না। কেউ বা কারা ওই হাঁড়িটাকে একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে রেখে দিয়েছে। হৈমন্তীর চিন্তা হয় বাকিগুলোর জন্যও। ওর মন বলছে বাকিগুলোরও হয়তো এই রকমই অবস্থা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে ঠিক তাই, যা ভেবেছিল সেটাই হয়েছে। প্রত্যেকটা হাঁড়ি আর হাঁড়ি নেই, ধুলো হয়ে গেছে। কিন্তু কে করলো, কেনই বা করলো, এসবই ভাবছিল হৈমন্তী। এমন সময় পিছন থেকে শুনতে পায়, জয় গুরু ম্যাডাম। পিছনে ফেরে হৈমন্তী, দেখে সত্যজিৎ কুন্ডু দাঁড়িয়ে আছে। কষ্ট হচ্ছে বলেন?
হৈমন্তী কোনো উত্তর দেয় না। না মানে পয়সা খরচ করে কুত্তাগুলোর জন্য কিনে আনলেন, কিন্তু রাতারাতি সব ধুলোয় পরিণত হয়ে গেল। কষ্ট হওয়াটাই স্বাভাবিক, বুঝি বুঝি। এখানে ন্যাকামো করতে এসেছেন আপনি? ন্যাকামো? আর আমি কি যে বলেন! আপনি কি করতে এসেছেন কিংবা কি বলতে চান সেসব জেনে আমার কোনো দরকার নেই। আমার অফিসে দেরি হচ্ছে, আসছি। কথাটা শেষ করেই হৈমন্তী অন্যদিকে ফিরে হাঁটতে শুরু করে। শোনেন ম্যাডাম, তারা আছে আপনার, সে তো আমিও জানি, কিন্তু কথাটা শুনে যান। হৈমন্তী দাঁড়ায়। হাঁড়িগুলো পাড়ার লোকরাই ভেঙেছে। কেন ভেঙেছে সেটা তারা নিজের মুখেই বলবে সন্ধ্যাবেলা। মানে ওই ধরুন 7টা নাগাদ আমার দোকানে মিটিং বসবে, পাড়ার লোকজন থাকবে কুত্তাগুলো নিয়ে। আর আপনাদের পাড়ায় বেশি দিন রাখা যাবে কি না সেই সব নিয়েও কথা হবে, আলোচনাও হবে। এটাই বলতে এসেছিলাম। চলে আসবেন কিন্তু সময় মতো, দেরি করবেন না। পাড়ার লোকজন? ফোয়ারা কাকা একটু হাসে। উমা, কুত্তাগুলো পাড়ার ক্ষতি করবে আর পাড়ার লোকজন চুপ করে থাকবে? আশ্চর্য তো। ছাড়েন ছাড়েন, আপনার দেরি হয়ে যাচ্ছে, অফিসে যান। আর সন্ধ্যায় চলে আসবেন আমার দোকানে। আরো কিছু বলতে বলতে দোকানের দিকে পা বাড়ায় সত্যজিৎ কুণ্ডু। হৈমন্তী দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। কয়েকটা কুকুর ওর পাশে এসে দাঁড়ায়, লেজ নাড়তে থাকে। হৈমন্তী চুপ করে চেয়ে থাকে ওদের নিষ্পাপ উজ্জ্বল চোখগুলোর দিকে। ভাবতে থাকে গোটা পাড়া এখন এদের সকলের বিপক্ষে। ও একা কি পারবে এদের রক্ষা করতে, এই নিষ্পাপ প্রাণীগুলোকে বাঁচাতে? কেমন যেন একটা ভয় ভয় হতে শুরু করে হৈমন্তীর। যে কখনো নিজের ওপরে বিশ্বাস হারায় না, সে ধীরে ধীরে নিজের ওপর থেকে বিশ্বাস হারাতে শুরু করে। ফোয়ারা কাকা দোকানের ভিতরে ঢুকে আসে। সেখানে আগে থেকেই বসেছিল যতীন। মুখটা একদম দেখার মতো ছিল রে, তুই মিস করে গেলি। কিচ্ছু মিস করিনি। এখান থেকে সব স্পষ্ট দেখেছি। সন্ধ্যাবেলায় আরো খারাপ রিয়াকশন হবে, মিলিয়ে নিও। মুখে একটা বাঁকা হাসি খেলে গেল যতীনের। জব্বর একটা প্ল্যান করেছিস কিন্তু। হ্যাঁ, প্ল্যান তো ভালো, কিন্তু প্ল্যানটা ভেস্তে যেতেও খুব একটা সময় লাগবে না। মানে সন্ধ্যায় যদি আমার বাবা এখানে উপস্থিত থাকে তাহলে প্ল্যানটার কি হবে একবার ভেবে দেখেছ? এই কদিনে যা বুঝলাম, ওরা বাবার ব্রেনটা খুব ভালোভাবে ওয়াশ করেছে। তাই বাবা থাকতে ওদের পাড়া থেকে তাড়ানো সহজ হবে না। আর বাবার মুখের উপরে পাড়ার লোকজন কোনো কথাও বলতে পারবে না। আরে পাগল, জয়দাকে ডেকেছি নাকি? তাই তুমি ডাকোনি, কিন্তু মেয়েটা তো ডাকতেই পারে। ভয় নেই, জ্যাঠামশাইকে আমি ডাকবো না, আমি একাই আসবো। যতীন আর ফোয়ারা কাকা খেয়ালই করেনি হৈমন্তী কখন যেন দোকানের শেডের নিচে এসে দাঁড়িয়েছিল। সে কথাটা বলে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে বড় রাস্তার দিকে হাঁটা লাগায়। সন্ধ্যা থেকেই ফোয়ারা কাকার দোকানে বসলো মহড়া। মহড়া বলতে কিভাবে মেয়েটাকে হেনস্থা করা যায় এবং পাড়া ছাড়া করা যায় সেই সমস্তটা ঝালিয়ে নেওয়া। সবাইকে শেখাচ্ছে স্বয়ং ফোয়ারা কাকা। বিমল দা, কি বললাম মনে আছে তো? তুমি একদম ঝাঁঝিয়ে বলতে থাকবা। আমার জামাইবাবু এসেছিল সেদিন, কুত্তাগুলো তাকে তাড়িয়ে কাদার মধ্যে নিয়ে গিয়ে ফেলেছিল। তারপর কামড়ে কুমড়ে সে কি কাণ্ড! রাস্তায় বাচ্চাগুলো খেলা করে, বিকেলে ওদের কামড়ে দিলে কে দায় নেবে? মধু বৌদি, তুমি বলবা রাতে একদম ঘুম হয় না, সারা রাত শুধু ঘেউ 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 ঘেউ। রাতের পর রাত তো আর এভাবে চলতে পারে না। কিন্তু সীতারাম কাকা, তুমি কি বলবা? মুখে হাত দিয়ে কিছুক্ষণ ভাবে ফোয়ারা কাকা, তারপর বলে, হ্যাঁ মনে পড়েছে, এই তুমি তো পুজো আচ্চা করো, তাই তুমি বলবা। আমাদের বাড়িতে নিয়ম আছে, ওই ধরনের উচাটে পশু ছোঁয়াও নিষিদ্ধ। এদিকে সারা পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, ওদের ছোঁয়া লাগলে পবিত্রতা নষ্ট হয়। যতীন প্রবেশ করলো দোকানের ভেতরে। এই তো ক্যাপ্টেন এসে গেছে। জয় গুরু সব একেবারে ঝালিয়ে দিয়েছি, বুঝলে তো? ভুল হওয়ার জায়গাই নেই। গুড, আমি দেখে আসলাম, রেডি হচ্ছে, আসবে হয়তো এক্ষুনি। আর জয়দাকে বলেছে নাকি? মোস্ট প্রবাবলি বাবাকে কিছু বলেনি, কারণ আমি তো দেখলাম
উনি টিভি দেখছেন। জয় গুরু জয় গুরু, তাহলে আর কি, এখন শুধু সময়ের অপেক্ষা। 8টা বাজলো, 8:30 বাজলো, 9টা বাজলো, কিন্তু হৈমন্তী ফোয়ারা কাকার দোকানে আসলো না। পাড়ার যে কজন লোককে জোগাড় করা হয়েছিল তারাও ধীরে ধীরে দোকান ছেড়ে বেরিয়ে যেতে লাগলো। এটা কি হলো যতীন? যতীন কোনো উত্তর দেয় না, চোয়াল শক্ত করে বসে থাকে। সব প্ল্যান তো ভেস্তে গেল রে। যতীনের চোখে যেন আগুন জ্বলে উঠল। সে নিজের হাতের মুঠো শক্ত করে উঠে দাঁড়ালো, তারপর দ্রুত পায়ে দোকানের বাইরে বেরিয়ে গেল, এগিয়ে গেল বাড়ির দিকে। কিন্তু বাড়ির সামনে আসতেই ও শুনতে পেল একটা কান্নার আওয়াজ। কণ্ঠস্বরটা যতীনের চেনা, হৈমন্তী। মনে মনে একটু মজাই পেল যতীন। ওরা অপমান করতে পারেনি তো কি হয়েছে, মেয়েটা কাঁদছে তো এটাই অনেক। কিন্তু কেন কাঁদছে? ধ্যাত, অত জেনে ওর কাজ কি? এসবই ভাবছিল মেন গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর মজা নিচ্ছিল। কিন্তু হঠাৎই আরও একটা শব্দ কানে আসলো যতীনের, অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ। বাইরে উঁকি মারল যতীন, দেখলো একটা অ্যাম্বুলেন্স এগিয়ে আসছে তার দিকে। ঠিক ওর সামনে এসেই থামলো অ্যাম্বুলেন্সটা। যতীন কিছু জিজ্ঞাসা করবে তার আগে, ভাই আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, কখন কল করা হয়েছে বলো তো? যতীন দেখলো ওর বাবা বেরিয়ে এসেছে। যতীনের সবকিছুই কেমন যেন গুলিয়ে যেতে লাগলো। হয়েছেটা কি? যতীনের মায়ের কিছু হলো না তো? না না, হৈমন্তী কাঁদবে কেন তাহলে কি তার মা? বাবা! জয়ব্রত বাবুর দিকে এগিয়ে যায় যতীন। জয়ব্রত বাবু লোকগুলোর সঙ্গে ভেতরের দিকেই যাচ্ছিলেন। ছেলের ডাকে দাঁড়িয়ে পড়লেন। কি হয়েছে গো? কিছুক্ষণ জ্বলন্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকার পর ছেলের গালে সপাটে একটা চড় বসিয়ে দেন জয়ব্রত বাবু। যতীন অবাক হয়ে তাকিয়ে থাকে ওর বাবার দিকে। হলোটা কি? তুই আমার ছেলে, সেটা ভাবতেও আমার ঘেন্না হচ্ছে। যতীন কোনো উত্তর দেয় না, দাঁড়িয়ে থাকে মাথা নিচু। ওদের তাড়াতে চাইছিস পাড়া থেকে? ওদের জানিস তুই? ওদের জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা কি তুই জানিস? যতীন দেখে ভদ্রমহিলাকে স্ট্রেচারে করে বার করে অ্যাম্বুলেন্সে তোলা হলো। জয়ব্রতবাবু, হৈমন্তী এবং পূর্ণিমা দেবীও গেল সঙ্গে। শুধু বাড়ির সামনে নিজের গাল ধরে একা একা দাঁড়িয়ে রইল যতীন। ওর কানের মধ্যে বাজতে থাকলো শুধু ওর বাবার বলা কথাটা, ওদের তাড়াতে চাইছিস পাড়া থেকে? ওদের জানিস তুই? ওদের জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা কি তুই জানিস? এই কথার মানে কি? কিছুই বুঝতে পারলো না যতীন। সে ওভাবেই শুধু দাঁড়িয়ে থাকে। বাঘা ধীরে ধীরে কখন যে ওর পায়ের কাছে এসে দাঁড়িয়েছে সেটা যতীন বুঝতে পারেনি। হঠাৎ যতীনের পায়ের উপরে বাঘা মাথা ঘষতেই ওর হুঁশ ফিরল। ছিটকে একটু দূরে সরে গেল যতীন। ওর বুকের ভেতরটা আবার ভয়ে ছ্যাত করে উঠল। এই যা হুশ হুশ। বাঘা কুঁই কুঁই জাতীয় একটা শব্দ করে নিজের ঘাড় বেঁকিয়ে যতীনের দিকে তাকালো। যতীন প্রথমবারের জন্য বাঘার স্থির জলজলে চোখ দুটোর দিকে তাকালো। যতীন দেখল কি যেন একটা রয়েছে চোখ দুটোর মধ্যে। অচৈতন্য দেবকী দেবীর একটা হাত নিজের হাতের মধ্যে ধরে অ্যাম্বুলেন্সের মধ্যে বসে রয়েছে হৈমন্তী। ওর বারবার মনে পড়ে যাচ্ছে সন্ধ্যার ঝামেলাটার কথা, আর যতবার মনে পড়ছে ততবারই ও ভেতর থেকে দুমড়ে মুছড়ে যাচ্ছে। সন্ধ্যাবেলায় কুন্ডু স্টোর্সে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল হৈমন্তী। ওই একটু কুন্ডু স্টোর্সে যাব, ওই পাড়ার মোড়ের দোকানটায়। দেবকী দেবীর ভুরু দুটো কুঁচকে যায়। কেন? কি কিনবি? কিছু কেনার নেই। তাহলে? দরকার আছে একটু। কি দরকার সেটাই তো জিজ্ঞাসা করছি আমি। হৈমন্তী বলেছিল সবটা শুনে দেবকী দেবী বলেছিলেন, এইবার তোকে এগুলো ছাড়তে হবে। মানে কোনগুলোর কথা বলছো? মানে তোর এই চ্যারিটি সব বন্ধ করতে হবে। মা, ব্যাস, ছাড়তে হবে মানে ছাড়তে হবে।
যেদিন নিজের একটা অনেক বড় শেল্টার খুলতে পারবি সেদিন চ্যারিটি করবি। রাস্তার মধ্যে এভাবে খাওয়ালে, যত্ন করলে লোকের চোখে উঠবেই। তার ফলে এদের সমস্যা হোক চাই না হোক একটা অজুহাত এরা বানাবেই। এটাই মানুষের ধর্ম। কয়েকটা অবলা কুকুরকে খাওয়ানো, চিকিৎসা করা, আদর করা চ্যারিটি। আর চ্যারিটি হলেই বা সমস্যা কোথায়? সমস্যা আছে, অনেক সমস্যা আছে। ওদের জন্য আজ আমাদের এই ভাড়া বাড়ি ছাড়তে হলে, হ্যাঁ হয়তো আবার কোথাও একটা ঘর পেয়ে যাব, কিন্তু সেখানেও তো একই রকম হবে। এই নিয়েই তর্ক উঠেছিল তুঙ্গে, কিন্তু খুব বেশিক্ষণ চলেনি সেই তর্ক। কারণ হঠাৎ করেই দেবকী দেবীর বুকের বাঁ দিকটা আঁকড়ে ধরেছিল ভেতর থেকে, দম বন্ধ হয়ে আসছিল। হৈমন্তীর কিচ্ছু বুঝে ওঠার আগেই মাথা ঘুরে মাটির উপরে লুটিয়ে পড়েছিলেন তিনি। যন্ত্রণায় ছটফট করছিলেন। জয়ব্রতবাবু এবং পূর্ণিমা দেবী চিৎকার চেঁচামেচি শুনে নিচে ছুটে এসেছিলেন। ততক্ষণে দেবকী দেবী জ্ঞান হারিয়েছেন। জয়ব্রতবাবু ছিলেন বলে বাঁচোয়া, কারণ তিনি তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে কল করে দিয়েছিলেন। তারপর হৈমন্তীর কাছ থেকে শুনেছিলেন সবটা, জেনেছিলেন তাঁর ছেলেও রয়েছে এইসবের পিছনে। বলতে গেলে গোটা পরিকল্পনাটাই তার ছিল। হৈমন্তী এইসব কথা বলতোই না, কিন্তু বলতে বাধ্য হয়েছে। যদি ওই ঘটনাগুলো প্ল্যান করে বার না করত, তাহলে হৈমন্তী আর ওর মায়ের মধ্যে ঝামেলাই হতো না। হৈমন্তী জানে ওর মায়ের এই রকম হয়ে যাওয়ার পিছনে ঝামেলাটাই হচ্ছে দায়ী। আর ঝামেলাটা সৃষ্টি করেছে যতীন আর সত্যজিৎ কুণ্ডু। নার্সিংহোমে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেবকী দেবীকে সিসিইউতে ভর্তি করে নেওয়া হয়। বাকিরা সবাই বাইরে অপেক্ষা করতে থাকে। আজ থেকে ঠিক 9 বছর আগেও ঘটেছিল এইরকমই একটা ঘটনা। তখন হৈমন্তী নিজের বাবাকে হারিয়েছিল। সেদিন সন্ধ্যায় ওর বাবা আর মায়ের মধ্যে কিছু একটা নিয়ে খুব ঝামেলা বেঁধেছিল। মাঝে মধ্যে তাঁদের মধ্যে এরকম টুকটাক হতো, কাদের বাড়িতে হয় না? একটা মধ্যবিত্ত সংসারে এই বিষয়টা অত্যন্ত স্বাভাবিক। ফলে টিউশন থেকে ফিরে বাবা মায়ের মধ্যে ঝামেলা হচ্ছে দেখে হৈমন্তী খুব একটা পাত্তা দেয়নি। কারণ সে জানে দুজনে এক্ষুনি ঝামেলা করছে, ঘণ্টাখানেক বাদে আবার একসঙ্গে হাসি ঠাট্টা করবে। কিন্তু এখন যদি হৈমন্তী তাঁদের মধ্যে ঢোকার চেষ্টা করে, তাহলে ঝগড়ার মোড়টা তার দিকেই ঘুরে যাবে। কি দরকার সুস্থ শরীর ব্যস্ত করার? তার চেয়ে বরং পাশের ঘরে গিয়ে রেস্ট নেওয়া ভালো। কিন্তু রেস্ট নেওয়ার হয়নি। মিনিট খানেকের মধ্যেই পাশের ঘর থেকে মায়ের চিৎকার করে কান্নার আওয়াজ ভেসে এসেছিল হৈমন্তীর কানে। এই কি গো, কি হলো? কি হলো? এই মৈত্রী, মা মৈত্রী, তাড়াতাড়ি আয়, তোর বাবার কি হয়েছে দেখ। হৈমন্তী ছুটে এসে ওর বাবার অচৈতন্য দেহটা দেখে কয়েক মুহূর্ত থমকে গিয়েছিল। হঠাৎ হলোটা কি? নার্সিংহোমে নিয়ে আসার সঙ্গে সঙ্গে সিসিইউতে ভর্তি করে নেওয়া হয়েছিল। কিন্তু ততক্ষণে ওর বাবা ইহলোক ত্যাগ করেছিলেন। যখন সবাই পেপার ওয়ার্ক করতে ব্যস্ত, তখন কারোর খেয়াল ছিল না যে মেয়েটা কোথায় গেল, মেয়েটার মানসিক অবস্থাটা কিরকম। হৈমন্তী বাইরে বেরিয়ে এসেছিল কাঁদতে কাঁদতে। তখন অনেক রাত, চারিদিকে ফাঁকা হয়ে গেছে। শুধু হৈমন্তী একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল নার্সিংহোমের বাইরে। মাঝে মধ্যে কেঁপে কেঁপে উঠছিল সে। শীতকাল, এদিকে গায়ে একটা চাদর ছাড়া আর কিচ্ছু নেই। হঠাৎ একটা কুঁই কুঁই জাতীয় শব্দ কানে এসেছিল হৈমন্তীর। কোন একটা কুকুরের বাচ্চা কাঁদছে বোধহয়। খুব বেশি দূরে নয়, আশেপাশে কোথাও থেকে। ডান দিকে তাকাতেই চোখে পড়েছিল বাচ্চাটা। একদম কালো মিশমিশে গায়ের রং। এইরকম একটা ঠান্ডার রাতে রাস্তার পাশে বসে বসে কাঁদছে। আশেপাশে ওর মা কিংবা অন্যান্য ভাই বোনও কেউ ছিল না। তার দিকে এগিয়ে গিয়েছিল হৈমন্তী, তাকিয়েছিল তার ছোট্ট ছোট্ট চোখ দুটোর দিকে। মুহূর্তের মধ্যে কান্না থামিয়ে চোখ দুটো পিটপিট করে ঘাড় বেঁকিয়ে তাকিয়েছিল বাচ্চাটা। হৈমন্তী লক্ষ্য করেছিল চোখ দুটোর মধ্যে কিছু একটা রয়েছে, কিন্তু কি সেটা? মায়া? বুঝতে পারেনি হৈমন্তী।
শুধু এটুকু বুঝতে পেরেছিল যে এই দুনিয়ায় সে ছাড়া এই বাচ্চাটার হয়তো আর কেউ নেই। সে কোলে তুলে নিয়েছিল বাচ্চাটাকে, নাম রেখেছিল বাঘা। আর বিস্কুট খাবি? আবারও সেই কুঁই কুঁই জাতীয় একটা শব্দ করে ঘাড় বেঁকিয়ে তাকায় বাঘা। যতীন কৌটো থেকে আরো 2টো বিস্কুট বার করে দেয় বাঘাকে। বাঘা বিস্কুটগুলো খেতে থাকে। যতীনের কি মনে হতেই বাঘার পিঠের উপরে হাত রাখে, তারপর উঠে দাঁড়ায়। তুই থাক, আমি নার্সিংহোম থেকে ঘুরে আসছি এক্ষুনি, কোথাও যাবি না কিন্তু। কথাগুলো বলে বাড়ির বাইরে বেরিয়ে আসে যতীন। সদর দরজাটা বাইরে থেকে লাগিয়ে দেয়, আর লাগাতেও দেখে বাঘা কখন যেন ওর পিছু পিছু চলে এসেছে। বন্ধ দরজার ভেতর থেকে তার জলজলে চোখ নিয়ে সে চেয়ে রয়েছে যতীনের দিকে। যতীনের বুকের ভেতরটা চিনচিন করে ওঠে। ও দরজাটা খুলে একবার ভালো করে আদর করে দেয় বাঘাকে। বাঘাও চেটে দেয় যতীনের হাত। যতীন রাগ করে না, বরং একগাল হাসে। যা, অনেক আদর যত্ন হয়েছে, ঘুমাগা, আমি আসছি সবাইকে নিয়ে, যা, টাটা। দরজাটা পুনরায় বন্ধ করে রাস্তায় বেরিয়ে আসে যতীন। ও নিজের উপরে অবাক হয়ে যায়। কি করছে ও? কেন করছে? ঘেন্না লাগছে না? ভয় লাগছে না? কুকুরকে তো সে সহ্যই করতে পারে না, তাহলে এইটুকু সময়ের মধ্যে কি এমন হয়ে গেল? তখন বাঘাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছিল যতীন, কিন্তু তখনই ওর চোখে চোখ পড়েছিল বাঘার। বাঘার চোখের মধ্যে কিছু একটা রয়েছে, কিন্তু সেটা কি? ম্যাজিক হবে হয়তো, জানে না যতীন, কারণ ওই চোখ দুটোই তো ওকে মুহূর্তের মধ্যে বদলে দিয়েছে। এই যতীন, এই একটা হেভি প্ল্যান আছে। বড় রাস্তার দিকে হেঁটে যাচ্ছিল যতীন। এমন সময় কুন্ডু স্টোর থেকে হাঁক ছাড়লেন ফোয়ারা কাকা। যতীনের বিরক্ত লাগে, সে কোনো উত্তর না দিয়ে হাঁটতে থাকে। কিরে, যাচ্ছিস কোথায়? হাসপাতালে? না চাইতেও দাঁড়াতে হয় যতীনকে। হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, যা যা যা। প্ল্যানটা কিন্তু এইবার আমি জব্বর বানিয়েছি। আচ্ছা, এখন তোদের বাড়িতে তো কেউ নেই, তাই না? না। কেন? কুকুরটা আছে তো? আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যা ঘুরে আয়। জয় গুরু, জয় গুরু। যতীন আর দাঁড়ায় না, সব কথাতেই শুধু হে 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 হে। আরে কোনো কারণ তো থাকে। জ্যাঠামশাই, আসলে বলছিলাম, বাঘাকে তো ঘরের মধ্যে রেখে তালা দিয়ে আসা হয়নি, চিন্তা হচ্ছে একটু। সে কি? বাড়িতে কাউকে না দেখতে পেয়ে রাস্তায় বেরিয়ে পড়লেই তো সমস্যা। আপনি একটু দেখুন না জ্যাঠামশাই, কোনোভাবে যদি। হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। কথাটা বলেই বাইরে বেরিয়ে আসেন জয়ব্রতবাবু। হৈমন্তীকে বলে তো দিলেন যে চিন্তা করতে হবে না, তিনি কিছু একটা করবেন, কিন্তু কি করবেন? করার আছেটাই বা কি? আচ্ছা, যতীন তো বাড়িতেই আছে, তাকে কল করলে হয় না? না না, সে তো কুকুরে ভয় পায়, তার জন্যই তো এত কিছু। একদিন হৈমন্তীর জন্য জয়ব্রতবাবু নিজের প্রাণ ফিরে পেয়েছিলেন, আর আজ তার ছেলের জন্য হৈমন্তীর মা নার্সিংহোমে ভর্তি। আকাশ পাতাল তফাৎ। নিজের ছেলের উপরে ঘেন্না প্রতিনিয়ত বাড়তে লাগলো জয়ব্রতবাবুর। একদিন ব্যাংক থেকে বেরিয়ে আনমনা হয়ে রাস্তা পার হচ্ছিলেন জয়ব্রতবাবু। কানে ফোন ছিল, খেয়াল করেননি রাস্তার উল্টো দিক থেকে একটা লরির দ্রুত গতিতে ছুটে আসা। আর একটু হলেই হয়তো সব শেষ হয়ে যেত, কিন্তু শেষ হয়নি।
তার আগেই তিনি শুনতে পেয়েছিলেন একটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ, আর তারপরে অনুভব করেছিলেন পিছন থেকে কনুয়ের কাছে একটা নরম হাতের টান। আর একটা মুহূর্ত দেরি হলেই বোধ হয় তিনি পরলোক গমন করতে বাধ্য হতেন। পিছনে ফিরে দেখেছিলেন একটি মেয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, আর তার হাতে ধরা একটি কালো রঙের তাগড়ায় চেহারার কুকুর। পরে মেয়েটির সঙ্গে কথা বলে জেনেছিলেন কুকুরটির নাম বাঘা। তাকেই নিয়ে যাচ্ছিল ডাক্তারের কাছে হেলথ চেক আপের জন্য। আর তখনই রাস্তায় হঠাৎ ওই রকম দৃশ্য দেখে ছুটে এসেছিল ওরা। তোমরা আমায় বাঁচিয়েছ। যদি কখনো কোনোভাবে আমি তোমাদের সাহায্য করতে পারি তাহলে আমি কৃতার্থ থাকবো মা। নির্দ্বিধায় আমাকে জানাবে। হৈমন্তী খুব একটা ভনিতা করেনি। জানিয়েছিল এই শহরে ওর মা, ওর এবং বাঘার থাকার জন্য একটি বাড়ি দরকার, কারণ ওর বাবা ছিলেন 4 ভাই, প্রত্যেকে একটি বাড়িতেই থাকে, ভাগ করা হয়েছে। এতদিন ওই ভাগের বাড়িতে কোনো রকমে মাথা গুঁজে পড়েছিল মা আর মেয়ে। কোথায় বা যাবে? কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না ওদের পক্ষে। ওই অকথ্য ভাষায় গালিগালাজ, সাপসাপন্ত আর সহ্য হচ্ছে না। হৈমন্তীর বাবা বেঁচে থাকতে এতটা উপদ্রব ছিল না। মারা যাওয়ার পর যত দিন গড়িয়েছে তত উপদ্রব বেড়েছে। তাই বাড়ি ছাড়তে চায় তারা। জয়ব্রতবাবুর চট করে মাথায় এসেছিল তাঁদের নিচের তলার কথা। আর তখন থেকেই হৈমন্তীরা জয়ব্রতবাবুদের বাড়িতেই রয়েছে। এসবই ভাবছিলেন জয়ব্রতবাবু। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। দেখেন যতীন কল করছে। আমি নার্সিংহোমের কাছেই চলে এসেছি প্রায়। মানে তুই কিভাবে জানলি আমরা কোন নার্সিংহোমে আছি? অ্যাম্বুলেন্সে লেখা ছিল। বুঝলাম। তা হঠাৎ নার্সিংহোমে আসছিস? তুই তো এদের এমনিতেও তাড়াতে চাইছিস পাড়া থেকে। যতীন কিছুক্ষণ চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না। জয়ব্রতবাবু আবার বলে ওঠেন, তোর এখানে কোনো কাজ নেই। কাজ থাকুক চাই না থাকুক আমি আসছি। জয়ব্রতবাবু একটু ভাবেন, তারপর বলেন, যা বাড়ি ফিরে যা। বাঘাকে ঘরে আটকে রেখে আসতে ভুলে গিয়েছিল হৈমি। ওকে বরং ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে আয়। অলরেডি ডান। মানে ঘরের ভেতরে ঢোকায়নি, তবে উঠোনেই আছে। মেন দরজাটা বন্ধ, বেরোতে পারবে না। কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকে, কোনো কথা হয় না কারোর মধ্যে। জয়ব্রতবাবু ভাবেন, যাক তবে একটা কাজ তো হলো। বাবা তখন কি বলছিলে? মানে ওদের জন্য নাকি তুমি এখনো দাঁড়িয়ে আছো। সেদিনও বলছিলে ওদের আমাদের বাড়িতে থাকতে দেওয়ার পিছনে নাকি কোনো কারণ রয়েছে। আচ্ছা সে কারণটা কি? মানে বলো না। আমতা আমতা করে জিজ্ঞাসা করে জ্যোতি। ফোয়ারা কাকা এসে দাঁড়ালো যতীনদের বাড়ির সামনে, উঁকি মারল দরজার ভেতরে। বাঘা শুয়েছিল ঘরের দরজার সামনে। ফোয়ারা কাকাকে দেখে ছুটে আসলো সদর দরজার কাছে লেজ নাড়াতে নাড়াতে, ঘেউ ঘেউ করতে লাগলো। এই তো, আরে মেঘ না চাইতেই জল। ফোয়ারা কাকার চোখে মুখে একটা ক্রূর হাসি খেলে যায়। পকেট থেকে ফোন বার করে কাউকে একটা কল লাগায়। সেকেন্ড 5 পরেই ওপাশের ব্যক্তি ফোনটা রিসিভ করে। আর রিসিভ করতেই ফোয়ারা কাকা বলে ওঠে, হ্যালো, গুড নিউজ আছে। বাড়ি ফাঁকা, বাড়িতে কুকুরটা একা। এটাই সুযোগ। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো, আমি অপেক্ষা করছি। কথাটা বলেই ফোনটা কেটে দেয় ফোয়ারা কাকা। তারপর আবার বাঘার দিকে ফেরে। বাঘা আবারও ঘেউ ঘেউ করে ওঠে। দাঁড়া দাঁড়া, আর কিছুক্ষণ ঘেউ ঘেউ করে নে, তারপর সব ছোটাচ্ছি, একেবারে চিরতরে ছোটাচ্ছি।
হৈমন্তীর পাশে এসে বসলো যতীন। যতীনের মা বাবা দাঁড়িয়ে আছে বেশ খানিকটা দূরে। ডাক্তারবাবু বললেন আউট অফ ডেঞ্জার, মানে এখন তেমন ভয়ের কিছু নেই, ওই সকালের মধ্যে জ্ঞান ফিরে আসবে। ধীর স্বরে কথাটা বলে যতীন। হৈমন্তী কোনো উত্তর দেয় না, স্থির দৃষ্টিতে চেয়ে থাকে নিচের দিকে। সরি। তবুও কোনো উত্তর আসে না হৈমন্তীর তরফ থেকে। সে বেঞ্চ ছেড়ে উঠে এগিয়ে যায় জয়ব্রত বাবুদের দিকে। জ্যাঠামশাই, জেঠিমা, আসলে আপনারা তো এখানে সবাই আছেন, আমি একটু বাইরের দিকে যাচ্ছি, দরকার পড়লে কল করবেন, ভালো লাগছে না এখানে। হ্যাঁ হ্যাঁ মা, যা বাইরে গিয়ে একটু বস পাখায়। বেরিয়ে যায় হৈমন্তী। যতীন সেখানেই বসে থাকে কিছুক্ষণ, তারপর সেও উঠে দাঁড়ায়। আমিও মানে একটু ওই বাইরের দিকে যাচ্ছি। হ্যাঁ। কথাটা বলে আর দাঁড়ায় না যতীন, দ্রুত বেরিয়ে যায়। ইতিমধ্যেই ঘড়ির কাঁটা মধ্যরাত ছুঁয়েছে। নার্সিংহোম চত্বর ফাঁকা বলা যায় না, তবে হ্যাঁ, নার্সিংহোম থেকে বেরিয়ে সামনের রাস্তাটা ফাঁকা। এত রাতে থোড়ি জমজমাট থাকবে। যতীন দেখে কিছুটা দূরে একা একা দাঁড়িয়ে আছে হৈমন্তী। ওপরের দিকে তাকিয়ে কখনো বড় করে নিঃশ্বাস নিচ্ছে, কখনো বা ছাড়ছে। যতীন ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় তার পাশে। উনি কি আগে থেকেই হার্টের পেশেন্ট? আমাদের ফ্যামিলিতে সবারই ওই একটাই রোগ। কথাটা বলেই উল্টো দিকে হাঁটতে শুরু করে হৈমন্তী। স্পষ্ট বোঝা যায় যে সে যতীনের সঙ্গে বেশি কথা বলতে চাইছে না, তবুও যতীন তার পিছু নেয়। আসলে মানে সরি। যতীন হাঁটতে থাকে হৈমন্তীর পাশে পাশে। নিচের তলায় আগে আমি থাকতাম, জানেন তো, ওই যে বাঁদিকের যে ঘরটা, ওটা আমার ঘর ছিল। দেখবেন কাঁচা হাতে দেওয়ালে কত আঁকি বুকি কেটেছিলাম ছোটবেলায়। কয়েক জায়গায় স্টিলের স্কেল দিয়ে ঘষে ঘষে পুলেস্তারা খসিয়ে দিয়েছি। কিন্তু পরবর্তী সময় যখন বাড়ি রিনোভেট করানো হয়, আমি তখন ওগুলো ঠিক করাতে দিইনি, কারণ ৬-৭ মাস বাইরে থাকার পর মন শরীর সব কিছুই ক্লান্তিতে ভরে থাকে। মন চায় শান্তি। তখন আমি বাড়ি ফিরে ওইগুলোই দেখতাম, দেখতে দেখতে হারিয়ে যেতাম ছোটবেলায়। কত স্মৃতি, কত মুহূর্ত, কত অজানা গল্প লুকিয়ে ছিল ওই ঘরটার মধ্যে, যেগুলো শুধু আমি আর ওই ঘরটাই জানতো। কাউকে ঢুকতে দিতাম না, কাউকে না। শুধু ওই সন্টুর মা পরিষ্কার করতে ঢুকতো মাঝে মধ্যে, তবে দাঁড়াতো না, পরিষ্কার করে বেরিয়ে যেত। মা বাবাও খুব ভালো মতোই জানতো যে ওই ঘরটা নিয়ে আমার দুর্বলতা রয়েছে। তবে এইবার বাড়ি ফিরে যখনই দেখলাম নিচের তলাটা ভাড়া দেওয়া হয়েছে, তখন আর মাথাটা ঠিক রাখতে পারিনি। আমার ঘরে এখন অন্য কেউ থাকছে, বিষয়টা আমার অনেকটা ওই নিজের বউকে অন্য কোনো ছেলের সঙ্গে দেখার মতো। তবুও মানিয়ে নিতাম, কিন্তু বাঁধসা দিল বাঘা। হৈমন্তীর ভুরু দুটো কুঁচকে ওঠে। বাঘা? যতীন সামান্য হেসে মাথা দোলায়। কুকুরদেরকে আমি ছোট থেকে প্রচন্ড ভয় পেতাম। তারপর একটা ছোট ঘটনা ঘটে আমার সঙ্গে। সেই ঘটনার পর থেকে কুকুরের প্রতি শুধু ভয় নয়, ঘেন্নাও জন্মে গিয়েছিল। রমাকে প্রপোজ করার ঘটনাটা হৈমন্তীকে বলে যতীন। সব শুনে হৈমন্তী তো হো হো করে হেসে ফেলে। এই জন্য আপনি কুকুরকে এত ঘেন্না করেন? করতাম। মানে? যতীন সামান্য হাসে। আপনার বাঘার চোখের মধ্যে একটা ম্যাজিক রয়েছে, জানেন? তাহলে আপনিও দেখতে পেয়েছেন সেই ম্যাজিক? ম্যাজিকটা দেখতে পেয়েছি বলেই তো তাকে আদর করতে পারলাম অনেকক্ষণ ধরে। ভয় পেলেন না কিংবা ঘেন্না? কিচ্ছু পাইনি,
শুধু একটা অদম্য ভালোবাসা অনুভব করতে পেরেছি ওর চোখের মধ্যে। নিঃস্বার্থ, নির্লোভ ভালোবাসা। কোনো চাওয়া পাওয়া নেই, কোনো দাবি দেওয়া নেই। সে শুধু ভালোবাসতে চায় সবাইকে সমানভাবে। হৈমন্তী মাথা দোলায়। শুধু বাঘা নয়, প্রত্যেকটা কুকুরের চোখেই ম্যাজিক রয়েছে। খেয়াল করলে দেখবেন, দেখতে পাবেন। লোকে বলে ওরা নাকি কথা বলতে পারে না। আসলে কি জানেন, ওরা কথা বলতে পারে, তবে সবার মধ্যে তাদের কথা শুনতে পাওয়ার ক্ষমতাটা নেই। সেই তাদের দলের মধ্যে আমিও পড়ি। এখন পারেন না তাতে কি হয়েছে? ভয় ঘেন্না তো দূর হলো আগে। এইবার ধীরে ধীরে না হয় ভাষাটাও শিখে যাবেন। আপাতত বেশ অনেকদিনই আছি কলকাতায়। কাকিমা সুস্থ হয়ে বাড়ি আসলে শেখাবেন আমায়? শেখাতে লাগে না ওই ভাষা, শুধু বন্ধুত্ব করতে লাগে। বাঘার সঙ্গে বন্ধুত্ব করে নেবেন, দেখবেন আপনিই শিখে গেছেন। আর কোনো কথা হয় না দুজনের মধ্যে। নিঃশব্দে হাঁটতে থাকে বেশ খানিকক্ষণ। তারপর সে নিস্তব্ধতা কাটিয়ে যতীনই বলে, আপনি রাগ করে আছেন আমার উপরে, বলুন। স্বাভাবিক, আসলে দোষটা তো আমারই। না আমি পলিটিশিয়ানদের মতো ওই রকম একটা জাল ছড়াতাম, না আপনাদের মধ্যে ঝামেলা হতো, আর না কাকিমা অসুস্থ হয়ে পড়তেন। সমস্যার মূলে আমিই রয়েছি। জানি ক্ষমা হয় না, তবুও কিছুটা। শুধু শুধু নিজেকে দোষ দেবেন না। যা হওয়ার ছিল তা হয়ে গেছে। এখন এসব বলেও কিছু করার নেই। তবে প্লিজ ওদেরকে পাড়া ছাড়া করবেন না। আপনার কাছে এটাই আমার অনুরোধ। ওই কুন্ডু স্টোরসের লোকটাকেও প্লিজ একটু বোঝাবেন। না না, আপনি চিন্তা করবেন না, ওদের আর কিছু হতে দেব না। আমি আছি আপনার সঙ্গে। ফোয়ারা কাকাকেও আমি বুঝিয়ে বলবো ক্ষণ। হৈমন্তী কিছু একটা বলতেই যাচ্ছিল, ঠিক এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। দেখে জ্যাঠামশাই কল করছে। কিন্তু হৈমন্তীর বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। মায়ের কিছু হলো না তো? ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে সে। হ্যাঁ, হ্যালো। হ্যালো হৈমিমা, কোথায় আছিস? জলদি আয়। কেন কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে নাকি? আরে তোর মায়ের। কথা শেষ করতে পারেন না জয়ব্রত বাবু। তার আগে হৈমন্তীর ফোনটা কেটে যায়, সুইচ অফ হয়ে যায় ফোনটা। সে ভয়ে কি করবে বুঝে উঠতে পারে না। শিট, ফোনটাও সুইচ অফ হওয়ার সময় পেল না। কি হলো? মায়ের কিছু একটা হয়েছে জ্যাঠামশাই বলছিলেন, কিন্তু পুরো কথাটা শেষ হওয়ার আগেই তো ফোনটা সুইচ অফ হয়ে গেল। আপনি চিন্তা করবেন না, আমি কল করে দেখছি। যতীন দ্রুত কল করে তার বাবাকে। হ্যাঁ, কি বলছিলে যেন? হ্যাঁ, তুই কি হৈমির কাছেই আছিস? ওকে ফোন করেছিলাম, কেটে গেল। হ্যাঁ, উনি পাশেই আছেন। তুমি বলো, কি বলছিলে? ওনার জ্ঞান ফিরে এসেছে, তোরা চলে আয়, এইটা বলার জন্যই ফোন করেছিলাম। কোনো দুঃসংবাদ না শুনতে চাওয়ার জন্য এতক্ষণ যেন নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে রেখেছিল যতীন। কিন্তু বাবার কাছ থেকে এই কথাটা শুনে স্বাভাবিক হলো। ও দ্রুত ফোনটা রেখে হৈমন্তীকে জানালো সবটা। দুজনেই গেল নার্সিংহোমে। তখনই দেখা করতে দেওয়া হয়নি, ভোরের দিকে অবশেষে দেখা করতে দেওয়া হয়। অবশ্যই দেবকী দেবী কথা বলতে পারার মতো অবস্থায় ছিলেন না, কিন্তু চোখ মেলে তাকিয়ে দেখেন সবাইকে। ডাক্তার জানান পুরোপুরি রিকভার করতে সময় তো লাগবেই। নার্সিংহোমেই আপাতত অ্যাডমিট রাখতে হবে। বেশিক্ষণ ভেতরে থাকার অনুমতি নেই, বাইরে বেরিয়ে আসেন সবাই। আচ্ছা, এখন তো উনি আগের তুলনায় একটু ঠিক আছেন, এখানে নার্সরাও রয়েছে, তাহলে আপাতত বাড়ি ফেরা যাক। একটু রেস্ট নিয়ে তারপর আবার আসা যাবে। এখন বাড়ি ফিরে আসে সবাই ভেবেছিল বাঘা হয়তো দুয়ারের ওপরে অপেক্ষা করবে, কিংবা তাদের দেখেই ছুটে আসবে। কিন্তু কোথায় কি? সদর দরজা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করে সবাই, কিন্তু বাঘার দেখা নেই।
হৈমন্তীর এইবার ভয় লাগতে শুরু করে। সে হাঁক দেয়, বাঘা, বাঘা কোথায় গেলি তুই? আমরা চলে এসেছি, দেখ। কই রে? কোনো সারা শব্দ নেই। পূর্ণিমা দেবীও হাঁক ছাড়েন। কোথায় গেল একটা অত বড় কুকুর? দরজা তো বন্ধই ছিল, বেরোনোর জায়গাও নেই। জয়ব্রতবাবু ছেলের দিকে তাকান, তার দৃষ্টিতে সন্দেহের ছাপ। বাবু, তুই ওকে কোথায় রেখে গিয়েছিলি? ঠিক করে বলতো, আদৌ বাড়ির মধ্যে রেখে গিয়েছিলি নাকি রাস্তায় বার করে দিয়েছিলি? সত্যি করে বল যতীন, কি হলো? চুপ করে রইলি যে, বল বাঘা কোথায়? আমি সত্যি ওকে বাড়ির ভেতরে ঢুকিয়ে রেখে গিয়েছিলাম, বিশ্বাস করো। আমি কেন ওকে বাইরে বার করতে যাব? কেন মানে? তুই কুকুর পছন্দ করিস না, সেটা সবাই জানে, তাই এই কাজটা করা তোর পক্ষে অস্বাভাবিক কিছু নয়। যতীনের বুকের ভেতরটা কেঁপে ওঠে। ও কি তাহলে এতটাই অবিশ্বাসের পাত্র? তুমি বিশ্বাস করো না আমায়? করতাম, কিন্তু কাল রাতে তোর বিষয়ে যা যা শুনলাম, তারপর থেকে আমার তোর প্রতি সমস্ত বিশ্বাস উঠে গেছে। জ্যাঠামশাই, আমার মনে হয় উনি কিছু করেননি। শুধু শুধু ওনাকে দোষ দেবেন না, তার চেয়ে বরং চলুন না সবাই মিলে বাঘাকে খুঁজি। সে হয়তো আশেপাশেই কোথাও রয়েছে। না না, বাধা দেবেন না, বলতে দিন। অবিশ্বাস জন্মানোর মতো কাজ করেছে যখন, তখন এইসব ছাড়ুন না, এখন এইসবের সময় নয়। আপনি প্লিজ আমার সাথে একটু আসুন। যতীনের হাত ধরে বাড়ির বাইরে বেরিয়ে আসে হৈমন্তী। প্লিজ প্লিজ একটু খুঁজুন না, আমি এই দিকটা দেখছি, আপনি ওই বড় রাস্তার দিকটাই দেখুন। যতীন বুঝল মেয়েটার স্বর বদলে গেছে। এই স্বরে আর্দ্রতা এসে মিশেছে। এটাই তো স্বাভাবিক। রাত্রে মায়ের হঠাৎ অসুস্থতা এবং সকালে বাঘাকে খুঁজে না পাওয়া, ঘটনাগুলোর আকস্মিকতা মেয়েটাকে ভেঙে দিয়েছে পুরো। তবুও নিজেকে শক্ত করার চেষ্টা করছে সে। যতীন ঘাড় ধুলিয়ে সম্মতি জানালো, তারপর চলে গেল বড় রাস্তার দিকে। হৈমন্তী বাড়ির আশেপাশে দেখতে লাগলো। প্রায় ঘন্টা খানেক কাটলো এভাবে। তন্ন তন্ন করে খোঁজা হলো বাঘাকে, কিন্তু খুঁজে পাওয়া গেল না। ঘড়িতে সকাল 7:30 হবে হয়তো। সবাই বসে আছে নিচের তলার বারান্দায়। হৈমন্তী কেঁদেই চলেছে। কারোর সাধ্য হচ্ছে না থামানোর। তবুও পূর্ণিমা দেবী প্রতিনিয়ত চেষ্টা চালিয়েই যাচ্ছে। কাঁদিস না মা, কাঁদিস না। তোর মায়ের যেমন ঠাকুরের কৃপায় জ্ঞান ফিরেছে, ঠিক সেরকমই বাঘাকেও খুঁজে পাবি। ধৈর্য ধর মা, ধৈর্য ধর। খুঁজে তো বার করা হবেই, তবে তার আগে দুটো প্রশ্নের উত্তর খুঁজে বার করতে হবে আমাদের। কি প্রশ্ন? আচ্ছা, দরজাটা ভালো করে লাগানো ছিল, আর দরজা লাগানো থাকলে বাঘার পক্ষে বেরোনো কোনোভাবেই সম্ভব নয়। মানে একা একা ও বেরোতেই পারবে না। ওকে হয় দরজা খুলে বার করা হয়েছে, নয়তো ওকে বাড়িতে ঢোকানোই হয়নি। এই দুটোরই পসিবিলিটি রয়েছে। দুটো নয়, একটা। আমি ওকে বাড়ির ভেতরে আটকে তারপর গিয়েছিলাম, সে তুমি বিশ্বাস করো চাই না করো। তার মানে ওকে কেউ দরজা খুলে বার করে নিয়ে গেছে? কিন্তু কে নিয়ে যাবে ওকে? একটা ফুললি অ্যাডাল্ট কুকুরকে কেনই বা নিয়ে যাবে? হঠাৎ যতীনের মনে পড়ল গতকাল রাতে ফোয়ারা কাকার বলা কথাগুলো। আচ্ছা যা যা, প্ল্যানটা কিন্তু এবার আমি জব্বর বানিয়েছি। আচ্ছা, এখন তোদের বাড়িতে কেউ নেই তো? এই কুকুরটা আছে তো? হঠাৎ বাঘার কথা ফোয়ারা কাকা কেন জিজ্ঞাসা করছিল? তাহলে কি? যতীন তিরিং করে লাফিয়ে ওঠে। আমি আসছি এক্ষুনি। কোথায় যাচ্ছিস? আমি বোধহয় জানি বাঘার খবর কোথায় গেলে পেতে পারি। কথাটা বলে এক ছুটে বাইরে বেরিয়ে যায় যতীন। হৈমন্তীও যতীনের পিছু নেয়। যতীন হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ায় ফোয়ারা কাকার দোকানের সামনে। ফোয়ারা কাকা সবে মাত্র দোকান খুলছিল। যতীনকে দেখে এক প্রকার আনন্দে আত্মহারা হয়ে ওর দিকে এগিয়ে আসে। আরে যতীন যে, সুখবর আছে, সুখবর। অর্ধেক কাজ শেষ। কালকে রাতে তুই যখন চলে গেলি। নিজের কথাটা আর শেষ করতে পারে না ফোয়ারা কাকা। তার আগেই যতীন একটা ঘুষি বসিয়ে দেয় তার গালে।
অতর্কিত এই আক্রমণে ফোয়ারা কাকা মাটির ওপরে লুটিয়ে পড়ে। সে গাল ধরে চেয়ে থাকে যতীনের দিকে। যতীন আরো একটু এগিয়ে এসে ঝুঁকে দাঁড়ায়। বাঘা কোথায়? কে বাঘা? এইবার একটা সপাটে লাথি কষিয়ে দেয় ফোয়ারা কাকার পেটের মধ্যে। নাকাম হচ্ছে। বাঘাকে চেনো না তুমি? আবারও একটা লাথি মারার উদ্যোগ নেয় যতীন, কিন্তু ঠিক তখনই ও ও বুঝেছি বুঝেছি বুঝেছি। ও ওই কুকুরটা তো। হ্যাঁ, কোথায় সে? কি করেছো তুমি ওর সাথে? ফোয়ারা কাকা একটা ঢোক গেলে। এতক্ষণে বোধহয় আর বেঁচে নেই। আবারও গায়ের সর্বশক্তি দিয়ে একটা লাথি মারে ফোয়ারা কাকার পেটে। সামান্য রক্ত মুখের ভেতর থেকে মাটির ওপরে ছলকে পড়ে ফোয়ারা কাকার। ইতিমধ্যেই হৈমন্তীও এসে দাঁড়িয়েছে দোকানের সামনে। দূরে দেখা যাচ্ছে জয়ব্রতবাবু এবং পূর্ণিমা দেবীকেও। বেঁচে নেই মানে? কি হয়েছে ওর সঙ্গে? কয়েক সেকেন্ড চুপচাপ মাটির ওপরে বসে হাঁপাতে থাকে ফোয়ারা কাকা। কোনো উত্তর দেয় না। উত্তর দেবে নাকি আবার? না, আমি উত্তর দেব। ধীরে ধীরে উঠে বসে সে। তারপর বলতে শুরু করে, প্রথম প্ল্যানটা তোর হলেও সেকেন্ড প্ল্যানটা আমার ছিল। সেই জন্যই তোকে বলেছিলাম কুকুরটার ওপর নজর রাখতে, কারণ সেকেন্ড প্ল্যানটাই কুকুরটাকে দরকার ছিল। তো ফার্স্ট প্ল্যানটা ফেল করে। ম্যাডাম সন্ধ্যায় আমার দোকানে আসেনি, তো তখন তুই রাগ করে বেরিয়ে গেলি, কিন্তু তখনও তো আমার কাছে আমার সেকেন্ড প্ল্যানটা ছিল। কি সেই সেকেন্ড প্ল্যান? হৈমন্তীও এগিয়ে আসে এবার। বাঘাকে নিজের কাছে লুকিয়ে রাখা, যতক্ষণ পর্যন্ত না আপনি পাড়া ছাড়ছেন। তাহলে তো হিসেব মতো বাঘার আপনার কাছে থাকার কথা, তাই না? কোথায় আছে সে? বলুন না, কোথায় রেখেছো লোকে? প্ল্যানে সামান্য বদল এসেছিল। সেই বদলটা যতীনকে বলতেও চেয়েছিলাম, কিন্তু সে তো শুনলেই না, দন্দন করে নার্সিংহোমে চলে গেল। কিন্তু তাই জন্য তো আমি বসে থাকতে পারি না। প্ল্যানটা এক্সিকিউট করার জন্য সবচেয়ে ভালো সময় ওইটাই ছিল। পেটে আবারও একটা লাথি মারে। এই কথা না বাড়িয়ে বল, বাঘা কোথায় আছে? জলদি বল। সাংলি। কি? সাংলি। এই সাংলির কাছে বিক্রি করে দিয়েছি কাল রাতে। কে? সাংলি আবার কে? কোথায় থাকে? ফোয়ারা কাকা একটা ঢোক গেলে সবার মুখের দিকে একবার তাকিয়ে নেয়। তারপর ভয়ে ভয়ে হাত জোর করে বলতে শুরু করে, আগে সবাই বলো, এই আমায় পুলিশে দেবে না তো? পুলিশে দেওয়ার মতো কাজ হলেই পুলিশে দেওয়া হবে। দাঁড়াও না। না সত্য, তোমায় পুলিশে দেওয়া হবে না। তুমি বলো তো, বলো। ফোয়ারা কাকা বলতে শুরু করে, চায়না টাউনে অবৈধভাবে কুকুর কাটা হয়। এই পুরোটাই করা হয় লোকচক্ষুর আড়ালে। তারপর বিভিন্ন দোকানে সেই মাংসগুলো হাফ পয়সায় বিক্রি করা হয়। মটন, শুয়োর এসব বলে চালিয়ে দেওয়া হয়। তো যে সাংলি হচ্ছে সেই ব্যক্তি যে কুকুরগুলো সংগ্রহ করে আর কাটে। সাংলি ভারতীয় নয়, চীনা। ওদের পুরো একটা দল মতো আছে। আমাকে একটা ভালো অ্যামাউন্ট দিয়েছিল, তাই আর। প্রত্যেকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। কোনো কিছুই যেন কানে পৌঁছচ্ছে না তাদের। এতটা নৃশংস হতে পারে মানুষ? একটু ধাতস্থ হয়ে যতীন অঝরে লাথি ঘুষি মারতে থাকে ফোয়ারা কাকাকে। লোকটা যন্ত্রণায় কাতরাতে থাকে। ওদিকে হৈমন্তীর তো প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। সে ধপাস করে মাটির ওপরেই বসে পড়ে। পূর্ণিমা দেবী কোনো রকমের সামলানোর চেষ্টা করতে থাকেন ওকে, কিন্তু যাকে ছোট থেকে বাচ্চার মতো করে মানুষ করেছে গত 8-9 বছর ধরে, তার এই রকম পরিণতির কথা শুনে কেউ কি ঠিক থাকতে পারে? ঠিক থাকা কি সম্ভব? হৈমন্তীও পারছিল না। আর কত কিছু সহ্য করতে হবে ওকে।
একদিকে মা, একদিকে বাঘা। বাবু, বাবু ছাড় ছাড়, ওকে ওকে ছেড়ে দে। জয়ব্রতবাবু কোনো রকমে নিজের ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসেন একটু দূরে। যতীন রাগে তরতর করে ঘামতে থাকে, হাঁপাতে থাকে, আর সত্যজিৎ কুণ্ডু যন্ত্রণায় কাহিল হয়ে যেতে থাকে। জয়ব্রতবাবু এগিয়ে যান তার দিকে। চায়না টাউনে কোথায় পাবো সাংলিকে, জলদি বল। আজ রবিবার, ভোর থেকে কাটা শুরু করে দেয় সে। এতক্ষণে কেটেও দিয়েছে, গেলেও বাঁচাতে পারবে না। সেটা আমরা বুঝে নেব, তোকে যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দে শুধু। ফোয়ারা কাকা অ্যাড্রেসটা জানিয়ে দেয়। বাবু, বাবু দেরি করা ঠিক হবে না, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে আমাদের। আমার মন বলছে এখনো বাঘার কিছু হয়নি, আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। পুলিশে খবর তো দিতেই হবে, কিন্তু পুলিশের আশা অবধি অপেক্ষা করা যাবে না, এখনই বেরোতে হবে। কিন্তু বিষয়টা অতটা সহজ হবে না। পুলিশের পৌঁছতে যদি সব শেষ হয়ে যায় তখন? আমিও যাবো আপনার সঙ্গে। উঠে দাঁড়ায় হৈমন্তী, কাঁদতে কাঁদতে কথাটা বলে। কেউ তাকে বাধা দেয় না, তারও অধিকার রয়েছে যাওয়ার। কিন্তু একজন মেয়ের কি ওখানে যাওয়া সুরক্ষিত? কিন্তু ওখানে আপনার যাওয়াটা কি সেফ হবে? সেফ হোক আর চাই না হোক, বাঘা আমার নিজের সন্তানের মতন, আর নিজের সন্তানকে বাঁচানোর জন্য তার মা কখনো পিছপা হতেই পারে না। তর্ক করে না যদি, ও বুঝতে পারে হৈমন্তীর মনের পরিস্থিতি। সত্যজিৎ কুণ্ডুর মুখ হাত বেঁধে দোকানের মধ্যেই ফেলে রাখা হয়, আর পুলিশকে তৎক্ষণাৎ ফোন করে সবকিছু জানানো হয়। পূর্ণিমা দেবী দোকানেই বসে সত্যজিৎকে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর বাকি তিনজনে ছোটে ফোয়ারা কাকার দেওয়া অ্যাড্রেসের উদ্দেশ্যে। ওরা যখন একটা ট্যাক্সিতে করে মাঝে রাস্তায় পৌঁছেছে, তখনই পুলিশ পৌঁছে যায় চায়না টাউনের ওই ঠিকানায়। এতটা তাড়াতাড়ি যে কখনো পুলিশ কাজ করতে পারে সেটা ধারণা ছিল না কারোর। পুলিশ যতীনকে ফোন করে জানায় স্পট থেকে প্রায় 6 জন লোককে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে একজনের নাম সাংলি। তারা ওখানে অলরেডি কুকুর কাটতে শুরু করেছিল, প্রায় 5টা কুকুরকে কাটাও হয়ে গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে 10টা, কিন্তু জীবিতগুলোর মধ্যে একটা কুকুরের গায়ের রঙও কালো নয়। কিন্তু যেই 5টাকে কাটা হয়েছে তার মধ্যে থেকে একটার গায়ের রং যতীনদের বলা কুকুরটার সঙ্গে হুবহু মিলছে। এই কথাটা শুনেই যেন যতীনের বুকের ধকধকানি এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে কি বাঘা আর নেই? কালকেই তো সেই যতীনকে নিজের ম্যাজিক্যাল চোখের সাহায্যে নতুন করে নিজেদের চিনতে শিখিয়েছিল, আর একটা রাতের মধ্যে এসে চলে গেল। না না, এ হতে পারে না, এ হতেই পারে না। কি বলছে? তা তেমন কিছু না, ওদেরকে পুলিশ গ্রেফতার করেছে, এটাই জানালো। আর বাঘা, ওকে পাওয়া গেছে? ওর কিছু হয়নি তো? না, মানে কি হবে ওর? চলুন না, গিয়ে ঠিক খুঁজে নেব ওকে। স্পটে পৌঁছে জীবিত 10টা কুকুরকে দেখানো হয়, কিন্তু ওর মধ্যে যে একটাও বাঘা নয় সেটা পুলিশ আগেই জানিয়েছিল যতীনকে। তবুও যতীন নাছোড় বান্দা, ওর দাবি বাঘা বেঁচে আছে, ওকে বেঁচে থাকতেই হবে। আপনারা প্লিজ ওই সাংলিকে জিজ্ঞাসা করুন না, কালো রঙের কুকুর যার গলায় নীল রঙের বেল্ট ছিল, ওই রকম কোনো কুকুর ছিল কিনা। পুলিশ অফিসারকে কথাটা বলেই যতীন নিজেও এদিক ওদিক খুঁজতে থাকে বাঘাকে। কিন্তু ঠিক তখনই হৈমন্তীর চোখ যায় কিছুটা দূরে পড়ে থাকা নীল রঙের একটা বেল্টের উপরে। সেখানে কুকুরের কাটা চামড়াও জড়ো করা রয়েছে। হৈমন্তী বেল্টটা চেনে, খুব ভালো করে চেনে। সে নিজে হাতে করে কিনে এনেছিল বেল্টটা। বেল্টের পাশেই একটা মোটা চামড়া পড়ে আছে, চামড়ার উপরের দিকে ঘন কালো লোম। মাথাটা বন বন করে ঘুরে যায় হৈমন্তীর, ওর পা দুটো টলে যায়। গলার কাছটায় কিছু একটা দলা পাকি আসতে শুরু করে। সে পড়েই যাচ্ছিল, কিন্তু জয়ব্রতবাবু তাকে ধরে নেয়।
সামলা মা নিজেকে। হৈমি, একটু সামলা মা। যতীন এগিয়ে যায়, বেল্টটা তুলে নেয় হাতে। চোখের কোণ বেয়ে নোনা গরম জলের ধারা গড়িয়ে পড়তে শুরু করে। তাহলে ওই ম্যাজিক্যাল চোখ দুটো আর কখনো দেখতে পাবে না যতীন। যতীনের বুকটা ভার হয়ে আসে। কিন্তু ঠিক তখনই একজন পুলিশ কনস্টেবল এসে জানায়, গুড নিউজ রয়েছে। সাংলিকে জিজ্ঞাসা করে জানতে পারলাম আপনাদের কুকুরটা বেঁচে আছে। ওকেই কাটার উপক্রম করছিল ওরা, কিন্তু ঠিক তখনই আমরা স্পটে পৌঁছে যাই আর আপনাদের কুকুর সেই ফাঁকে বেল্ট ফসকে পালিয়ে যায়। আশা করছি খুব বেশি দূরে যায়নি, একটু খুঁজুন, আশা করছি পেয়ে যাবেন। যতীন, হৈমন্তী এবং জয়ব্রত বাবুর বুকে যেন বল এলো। তাদের প্রত্যেকের মুখেই হাসি ফুটে উঠল। সময় নষ্ট না করে তিনজন তিনটে গলিতে ঢুকে পড়ল। খুঁজতে লাগলো বাঘাকে, কিন্তু খুব বেশি খুঁজতে হলো না। যতীন দেখতে পেল একটা অর্ধভগ্ন বাড়ির পাশে ল্যাজ গুটিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে একটা কালো মিশমিশে বড় সড়ো চেহারার কুকুর। গায়ের লোমগুলো এতটাই চকচকে যে রোদের আলো সেখানে পড়ে পিছলে পিছলে যাচ্ছে। চিনতে ভুল হলো না যতীনের। সে হাঁক ছাড়ল, বাঘা। চকিতে তার দিকে ফিরল বাঘা। যতীন আবারও দেখলো সেই ম্যাজিক্যাল চোখ দুটো, কিন্তু সেই চোখ দুটোয় কেমন যেন ভয়ে দানা পাকিয়েছিল। যতীনকে দেখতে পেয়েই সেটা উধাও হয়ে গেল। আয় শিগগির, বাড়ি যেতে হবে তো। বাঘা ছুটতে ছুটতে এসে যতীনের বুকের উপর নিজের সামনের দুই পা তুলে দাঁড়িয়ে পড়ে। যতীনের গাল মুখ চাটতে থাকে আর কুই কুই শব্দ করে যেন বলতে থাকে, কোথায় ছিলে এতক্ষণ, কেন দেরি করলে এত। যতীন রাস্তার উপরেই বসে পড়ে, জড়িয়ে ধরে বাঘাকে। রাস্তা চলতি লোকজন সাক্ষী থাকে বাঘা যতীনের এক নিঃস্বার্থ ভালোবাসা। মাস 6 কেটে গেছে সেই ঘটনার। যতীন আবারও ফিরেছে কলকাতায়। দেবকী দেবী এখন সুস্থই আছে, আর বাঘা সে তো মহানন্দে রয়েছে আগের মতো। এই কমাসে বেশ অনেক কিছুই পাল্টে গেছে। যেমন ফোয়ারা কাকার দোকানটায় তালা ঝুলছে, কারণ সে এখনো জেলেই রয়েছে। যতীনের প্রত্যেকটা কুকুরের প্রতি ভালোবাসা বেড়েছে। এবং আর একটা জিনিস হয়েছে, সেটা হলো হৈমন্তী আপনি থেকে তুমিতে নেমে এসেছে। সাপে নেউলের সম্পর্কটাও এখন আর নেই। ওই যে দেখুন না, নিজেরাই দেখুন, রাত দুপুরে বাঘাকে ঘোরানোর নাম করে ছাদে দাঁড়িয়ে রয়েছে দুজন, কি সব আজগুবি গল্পও করছে। বিষয়টা কিন্তু বেশ মানিয়েছে। কোনটা? মানে আমাদের নাম দুটো, বাঘা যতীন। এতক্ষণ আপনারা শুনছিলেন বাঘা যতীন গল্পের দ্বিতীয় পর্ব। গল্প পাঠে ছিল তুষার, গল্পের সূত্রধার ছিলাম আমি, অরিত্রিকা। অন্যান্য চরিত্রে ছিল ইশিকা, অনন্যা, বান্টি, সোহম, কৌস্তভ এবং দীপঙ্কর দা। ভিডিও এডিটিং, সাউন্ড ডিজাইন, পোস্টার ডিজাইন করেছে অর্ঘ্য। তাহলে গল্পটি কীরকম লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পের সঙ্গে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। শুভরাত্রি।